ওয়েলকাম টু সিরাজম একাডেমি। অ্যান্সার কি 11-12 জন্য আর তার সঙ্গে সঙ্গে সলিউশন, সেটা আমার করতে ভালোই টাইম লেগেছে। আর প্রথম দিকে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এসএসসি ম্যাথমেটিক্সের কোশ্চিন কিন্তু অপেক্ষাকৃতভাবে টাফ হয়েছে। টাফ মানে আর ডাইরেক্ট কোশ্চিন নয় যে একদম ফর্মুলা জানলে আর সঙ্গে সঙ্গে পেরে গেলে, যেটা তোমরা 9-10-এ যে বাম্পার অফারটা পেয়েছিলে সেই বাম্পার অফার এখানে দেয়নি। অর্থাৎ 11-12-এর যেহেতু হয়তো ভেবেছে যে লেভেলটা বেশি, স্যালারি একটু বেশি, তাই একটু টাফ কোশ্চিন করা যাক, তো একটু টাফ কোশ্চিন করেছে। কাট অফ মার্কস হঠাৎ করে কলাপস করবে, তো আমি অ্যান্সার কি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে যেগুলো সলিউশন করার দরকার সেই সলিউশনগুলো আমি করেও দিচ্ছি। তার কারণ হচ্ছে সলিউশনগুলো অ্যাট এ গ্লান্স দেখেই মুহূর্তের মধ্যে পেরে যাওয়ার কথা নয়। ইভেন কিছু কিছু টিচার সলিউশন সব নাও পারতে পারে, ভুলও করতে পারে, কারণ কনফিডেন্স দিয়ে অ্যান্সার করার মতো ছিল না। কারণ কিছু কিছু কোশ্চেন লেন্দি ছিল, যেগুলো তোমাকে সলভ করে করে দেখতে হবে। আর ওই 1.5 ঘন্টা টাইমের মধ্যে কমপ্লিট অ্যান্সার করা বড্ড টাফ। এতক্ষণ যারা যারা আমাকে কোশ্চিন বা ফোন করেছো, সবাই প্রায় বলেছে যে 50-এর উপর স্যার অ্যান্সার করতে পারিনি। অর্থাৎ 9-10-এ যেখানে তোমরা বলছিলে যে বাইরে বেরিয়ে এসেই বলছিলে স্যার 59 করে নিয়েছি, 1 নম্বর ছাড়া পড়েছে, 2 নম্বর ছাড়া পড়েছে, কেউ কেউ হয়তো বলছে যে সম্পূর্ণ অ্যান্সার করেছিলাম, সেই জিনিসটা কিন্তু 11-12-এর জন্য হচ্ছে না। সো 11-12-এ কোশ্চিন অপেক্ষাকৃতভাবে টাফ ছিল, যথেষ্ট টাফ। শুধু তাই নয়, যেগুলো 11-12-এর সিলেবাসে এক্সট্রা টপিকস আছে সেইগুলো থেকে কোশ্চিন খুব সুন্দর এসছে, ভালো ভালো কোশ্চিন এসছে। অর্থাৎ লাস্ট যে দুটো লেকচার আমরা করেছিলাম রিভিশন, বলেছিলাম যে এক্সট্রা টপিক, ওই দুটো থেকেই তো 4-5খানা সলিড কোশ্চিন একদম আমার নোট থেকেই চলে এসছে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। তো অ্যান্সার কি এইভাবে যদি অ্যান্সার কি তোমাদেরকে দেই, তোমরা কিছুই বুঝতে পারবে না যে এটা আমি সেট এ বলছি, 1-এরটা ডি, 2-এরটা সি, এইভাবে করে অ্যান্সার কিটা আছে। তোমরা স্ক্রিনশট নিয়েও নিতে পারো, পিডিএফেও তোমরা পেয়ে যাবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু ছোট করে দিচ্ছি। সো অ্যান্সার কি হচ্ছে, এই হচ্ছে অ্যান্সার কি। এর ডিটেলস সলিউশন করার চেষ্টা করছি, লেন্দি হতে পারে কিন্তু একটু সহ্য করে যাবে, কারণ এরপরে তো আর পড়াশোনা কেউ করবে না। তো তাদের জন্য একটু সহ্য করে যাও। আমি ডিটেলস অ্যান্সার কি তোমরা যদি চাও আমি সেটাও দিয়ে দিচ্ছি। ডিটেলস অ্যান্সার কি মানে পুরো কোশ্চিনটাকে টাইপ করে নেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। এটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হবে, সমস্ত জায়গায় দিয়ে দেওয়া হবে। তো 9-10-এর লেভেল থেকে 11-12 লেভেল হাই ছিল। সেট এ এই কোশ্চিনটাই সব থেকে আগে পেয়েছিলাম বলে এটার সলিউশন করছি। তো প্রথম দিকের কোশ্চিন কিছু আছে যেগুলো মুহূর্তের মধ্যে করা যাচ্ছে। যেমন ফার্স্ট কোশ্চিনে কিন্তু আগের দিনও আমি তোমাদেরকে একটা কোশ্চিনে ভুল করছিলাম, কারণ ফলস এই কথাটি আগে দেখতে হবে। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফলস, তার অ্যান্সার হবে ডি। হুইচ ওয়ান ইজ ফলোয়িং ইজ ফলস, তার অ্যান্সার হবে ডি। তুমি বলছো কেন ডি অ্যান্সার কেন? কারণ ডিতে বলা আছে যে এভরি গ্রুপ অফ অর্ডার ফর ইজ সাইক্লিক। আমি বলছি না, ফর অর্ডারের অনেক গ্রুপ আছে যারা সাইক্লিক নয়। তার আদর্শ এক্সাম্পল হচ্ছে V4, ক্লেইন্স ফর গ্রুপ। ক্লেইন্স ফর গ্রুপগুলো সাইক্লিক হয় না। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যেগুলো আছে সেগুলো দেখো, এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ। আমি ইয়েস, সাইক্লিক গ্রুপ মানে কমিউটেটিভ। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, ইয়েস, এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট। দেয়ার এগেইনস্ট এ গ্রুপ অফ অর্ডার ফর হুইচ ইজ কমিউটেটিভ বাট নট সাইক্লিক, ইয়েস, তার এক্সাম্পল হচ্ছে V4। তাহলে V4টা এটা ইয়েস। এখানে লেখা আছে ফলস কোনটা, সো ফলস হলে ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে। অনেকে ভুল করেছো, ট্রু ভেবে নিয়েছো, হতে পারে সে তেমন। যেমন র্যাঙ্কের যে কোশ্চিনটা এসেছিল, এই র্যাঙ্কের কোশ্চিন করার সময় ডিটারমিনেন্ট বের করে যদি করতে যাও তাহলে তোমার টাইম লাগবে। আর যে জিনিসটা অনেকে করেছে, ডিটারমিনেন্ট বের করে করে হয়তো চেক করেছে, আমি যে সেটা করতে পারো, কিন্তু এখানে ডিটারমিনেন্ট মানে কি অল পসিবল 3/3 বা 2/2 ম্যাট্রিক্সগুলোকে তোমার নিতে হবে। এর র্যাঙ্কটা আমি ক্যালকুলেট করলাম, 2 হবে অ্যান্সার। সো 2 অ্যান্সার বলতে গেলে তুমি কি করবে, আমি যে অপারেশন দিয়ে করাটাই সব থেকে ভালো। অর্থাৎ 2 1 4 3 3 2 6 9 1 1 2 6 আমি ক্যালকুলেট করেছি বা ইনটুশন দিয়ে দেখেছি। এটা যখন অপারেশন করবো আমি চেঞ্জ করে নেবো, আর 1 আর 3 করে নেবো, অর্থাৎ 1 1 2 6। তারপরে তুমি এখানে লিখতে পারো 3 2 6 9, নিচে হচ্ছে 1 1, নিচে হচ্ছে তোমার 2 2 1, নিচে হচ্ছে 2 1 4 3, আর এটা 6।
2143 এটা 9 হলো। এইবার আমাদের কি অপারেশন, দুটো অপারেশন, একটা হচ্ছে R2 তে বসাবো R2 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু R1, আর R3 তে বসাবো R3 মাইনাস 2 ইন্টু R1, আর সেটা করলে পাওয়া যাবে 1 2 2 6 0, এটাও 0, তারপরে এখানে থাকছে 2 মাইনাস 3 মাল্টিপ্লাই করছো যেহেতু, তার মানে তুমি পাচ্ছ এখানে, আচ্ছা 1 1 ভুল হলো তো, এটা হচ্ছে 1, তাহলে 1 2 2 6, তাহলে এখানে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তারপর এটা 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 6 মাইনাস 3 মানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে আমার 0, 4 মাইনাস দিস 1 0, 9 মাইনাস 12, 9 মাইনাস 3 6 18, তাহলে মাইনাস 9, তারপরে লাইনটাতে 3 মাইনাস 6 মানে মাইনাস 3 মাইনাস 3 দুগুণে 6, তাহলে এখান থেকেও আসছে 12, 3 মাইনাস 12 মানে মাইনাস 9, এই যে গল্পটা আসলো মাইনাস 9, যেহেতু এই দুটো আবার আইডেন্টিক্যাল, এই দুটো যেহেতু আইডেন্টিক্যাল, তাহলে এটা 0 হবেই, আর কিচ্ছু করার দরকার নেই। যেই এমনটি পেয়ে গেলে তখন বুঝবে যে এরা যে কোনো একটাকে এবার 0 করতে চাও, এটাও 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি R2 মাইনাস R3 করি তাহলে 0 হবে, 1 2 2 6 0 মাইনাস 1 0 মাইনাস 9, আর এদিকেটা 0 0 0 হয়ে যাবে। এখান থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র 2/2 মাইনর থাকবে, যার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, তাহলে এদের র্যাঙ্ক হবে 2। সো পরীক্ষার সময় যারা ডিটারমিনেন্ট দিয়ে করবে তারা ঘেটে ফেলবে, টাইম নিয়ে নেবে, কিন্তু এইভাবে যদি করতে তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। নর্মাল কিছু কোশ্চিন আছে, সেগুলো আমি এখানেই নক করছি, যে রিং ইন্টিগ্রাল ডোমেন হবে কখন, এটা ইফেন্ট অনলি কন্ডিশন, এনটা যদি প্রাইম হয় তবে ইন্টিগ্রাল ডোমেন হবে, ইন্টিগ্রাল ডোমেন হওয়ার ইফেন্ট অনলি কন্ডিশন হচ্ছে দিস ওয়ান। 4-এর যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ সেই কোশ্চিনটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, যেখানে আছে রিয়েল ভেক্টর স্পেস আলফা বিটা গামা বলে দেওয়া আছে, তার মানে এটা বেসিস, তার মানে এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট জেনারেট করছে, তাহলে এস সমান সমান আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা, আর গামা অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ইনফ্যাক্ট এটা আবার জেনারেট করবে, তার মানে এটা বেসিস ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। সো সি ইজ দ্য কারেক্ট অপশন, কারণ বেসিস হবে, এটা চেক করে নিলেই বুঝে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আরেকটা কোশ্চেন দেখলাম যে এটা ভালো কোশ্চেন, আর এই কোশ্চেনটা রিপিটেডলি আমরা করেছি, একদম ইমিডিয়েট কোশ্চেন, সহজ কোশ্চেন, খুব জটিলও নয়। এই কোশ্চেনটা বলছে ভেলোসিটি আর ডট আর আর থিটা ডট হচ্ছে তোমার ক্রস রেডিয়াল ভেলোসিটি, বলছে এই দুটো সমান, সমান হলে কি হবে, তাহলে আর ডট আর ক্রস রেডিয়াল আর, তাহলে এটা সমান সমান ডি থিটা, আর নিচের দিকে তো বুঝতেই পারছো ডিটি কেটে যাবে, ইন্টিগ্রেশন করো, লগ আর সমান সমান এটা থিটা প্লাস প্লাস একটা লগারিদমিক অফ এ, এবার চলে আসো আর সমান সমান এ ই টু দি পাওয়ার থিটা, অ্যান্ড দিস ইজ দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আগেও 9-10-এর জন্য স্পেশাল টাইপের প্রবলেম, ভালো প্রবলেম, আর এই অঙ্কটা অনেকবার করা হয়েছে। কঠিন যে প্রবলেমগুলো এসছে সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলার এই টাইপের প্রবলেমগুলো, কিছু করার নেই, ক্যালকুলেশন করেই তোমাকে করতে হবে, স্ট্যান্ডার্ড কোশ্চেনের মধ্যে পড়ে, কিন্তু পরীক্ষার হলে মনে হয় না তোমরা এটা দারুণভাবে অ্যান্সার করতে পারবে, অত সহজ নয়। এটা সি কারেক্ট অপশন হবে, অনেকে দেখছি এ কারেক্ট অপশন করছে। যদি বলো রিডাকশন ফর্মুলার এই ধরনের অঙ্কগুলো করার উপায় কি, আমি যে 0 থেকে π/4 যেহেতু বলা আছে, তো ট্যানের যে মানটা সেটাকে আমরা লিখবো কি tan টু দি পাওয়ার n-2x, আর তার সঙ্গে tan স্কোয়ার এক্স, tan স্কোয়ার এক্সকে লেখা যায় sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx। কেন আমরা জানি কি না sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স তাদের মান হচ্ছে 1, তাহলে tan এর মান যদি নিয়ে নাও তাহলে sec স্কোয়ার এক্স মাইনাস এক্স ডিএক্স, তার মানে এবার তুমি পাচ্ছ 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n-2x d অফ, এই যে টার্মটা দেখছো সেই টার্মটা আবার tan অফ x, কারণ tan x এর ডেরিভেটিভ করলেই এই রেজাল্টটা আসে, মাইনাস দিয়ে যে টার্মটা থাকবে সেটাই হচ্ছে j অফ n-2, j অফ n-2 হচ্ছে মাইনাস দিয়ে যে টার্মটা আছে। আমি 9-10-এর কোশ্চেনের সলিউশন করার সময় আমার সলভ করার দরকারই হয়নি, ইমিডিয়েটলি অ্যান্সারগুলো হতো, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছু কিছু কোশ্চেন আমাকে সলভ করেই দিতে হবে, নাহলে তোমরা বুঝতেই পারবে না যে কেন হচ্ছে, যদিও অ্যান্সার কি কেন হচ্ছে আর খোঁজার দরকার নেই, তবু আমি একটু চেক করে নিচ্ছি। 0 থেকে π/4 এই টার্মটা যখন তুমি ইন্টিগ্রেশন করে নেবে, এই টার্মটার ইন্টিগ্রেশন করলে বেস্ট হচ্ছে
যে ট্যানই তো আছে, তাহলে এটা টেন টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস ওয়ান এক্স, আর নিচের দিকে n মাইনাস টু প্লাস ওয়ান হবে। তাদের লিমিটিং ভ্যালু 0 থেকে π/4, আর ওইদিকে জে অফ n মাইনাস টু, এই টার্মটা এই দিকে নিয়ে চলে আসো, জে এন প্লাস জে এন মাইনাস টু সমান সমান π/4 বসালে 1, তাহলে 1/n মাইনাস 1, আর tan 0 বসালে 0। তাহলে এদের অ্যান্সার হচ্ছে জে অফ jn plus 1 jn minus 2 equals to this one. So C is the correct option. C is the correct option. At a glance হয়ে যাচ্ছে যদি এই ট্রিকটা জানা থাকে। ট্রিক না জানা থাকলে অঙ্ক পারা যাবে না, ট্রিক জানা থাকলে আবার ইমিডিয়েট। কিছু কিছু কোশ্চিন আছে যে কোশ্চিনগুলো একটু কঠিনও আছে, যেমন যা এটা কি হলো, এই কোশ্চিনটা কি হলো, এই কোশ্চিনটার ছিল যে এই কোশ্চেনটার অ্যান্সার কি, এটা ভুল আছে। এটা ছিল যে এ যদি আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স হলে তার ট্রেস এ আর এ ট্রান্সপোজ কি হবে, সেটা সবসময় গেটার ইকুয়াল টু 0 হবে। ট্রেস অফ এ, অপশনগুলো ভুল আছে, ট্রেস অফ এ আর এ ট্রান্সপোজ সবসময় গেটার ইকুয়াল টু 0 হবে। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এখানে একটু অপশনগুলো ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে। কাইনেটিক এনার্জির যে কোশ্চেনটা, কাইনেটিক এনার্জি অফ এ রোটেটিং এক্সিস অ্যাবাউট অ্যান্ড এক্সিস, এর সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেজাল্টটাই দিয়েছে, সেই রেজাল্টটা হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অপশন, 1/2 mk স্কোয়ার থিটা ডট স্কোয়ার। সো 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে স্ট্যান্ডার্ড রেজাল্টের মধ্যেই পড়ছে, এটা জটিল কিছু নয়। নেক্সট চলে আসো, যে প্রবলেমটা খুব কনফিউজিং এই সেন্সে, এই প্রবলেমটা অনেকে ভুল করেছো, কিন্তু তোমরা খেয়াল করবে যখন আর্গুমেন্ট আর মডুলাসের অঙ্ক আমরা করেছিলাম তখন কিন্তু ছবি এঁকেই অঙ্ক করা যায় বলেছিলাম। বেশিরভাগ ছেলেপেলে এই অ্যান্সারটা করছে, বাট এটা অ্যান্সার নয়, দিস ইজ দ্য অ্যান্সার। কেন এটা অ্যান্সার, তার কারণ হচ্ছে যে এদের যে ফর্মটা 3π/5 মানে 3π/5 মানে π/2 থেকে বড়, π/2 থেকে বড় মানে ট্যানের কোয়াড্রেন্ট নয়, তার মানে এটা নেগেটিভ একটা পার্ট। নেগেটিভ হওয়ার জন্য দুটোই মাইনাস আসবে। কেন মাইনাস আসবে সেটাও তোমরা যদি বলো, তার কারণ হচ্ছে আর কস ফাই বা কস থিটাই বলি, তাহলে আর কস থিটা মানে দিস ওয়ান, আর সাইন থিটা মানে হচ্ছে ট্যান অফ, কম্পেয়ার করলে 3π/5। আমরা কি জানি আর স্কোয়ার, এখানে কি আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওদের মানটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার 3π/5, 1 প্লাস ট্যান স্কোয়ার 3π/5, তার মানে এটা পাচ্ছ তুমি সেক স্কোয়ার 3π/5, সেক স্কোয়ার 3π/5 এটা আর, তাহলে আর এর মান প্লাস মাইনাস সেক 3π/5। অনেকে বলবে যে আমি তাহলে প্লাস নেব না মাইনাস নেব, মডিউলাস যেহেতু সবসময় প্লাস নেওয়া উচিত, এটা বলতে পারো, কিন্তু 3π/5 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কসটা নেগেটিভ, এখানে শুধু সাইন পজিটিভ, তো কস নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। কেন, কারণ 3π/5 তাকে আমি π/2 আকারে লিখলে, উপরে যদি 3 দিয়ে লিখতাম তাহলে সেক্ষেত্রে 3π/5, এখানে 3 লিখলে 6, তাই তো, তাহলে 3π/6, তাহলে এদের থেকেও 3π/5 মানে হচ্ছে π/2, আর ওইদিকে হচ্ছে 3π/5 মানে এখানে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে এটা 6 হচ্ছে 6, তার মানে 3π/6টা যেহেতু বড়, 3π/5 বড়, তাহলে এটা থেকে এটা বড়, তার মানে এই কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে নেগেটিভ যেহেতু নেগেটিভ মডুলাস হবে, অ্যাকচুয়ালি নেগেটিভ নয়, এখানে তো মাইনাস, তার জন্য নেগেটিভ, তাহলে এটা পজিটিভ হলো আলটিমেটলি। তাহলে এই পজিটিভ মডুলাস হওয়ার পর তারপরে যখন মানগুলো বসাবো এখানে, তখন কসের মানটাও নেগেটিভ, কস অফ 3π/5, আর সাইনের মানটাও নেগেটিভ, সাইন অফ 3π/5, দুটোই যেহেতু নেগেটিভ, সেই কোয়াড্রেন্টটা আবার এইখানে হবে। তাহলে এই কোয়াড্রেন্টে থাকবে এমন ভ্যালু করতে গেলে আমাকে বলতে হবে কস অফ পাই প্লাস 3π/5 নিতে হবে, আর এই দিকেও কস অফ পাই প্লাস 3π/5 নিতে হবে। তুই বলছো কেন এটা নিতে হবে, কারণ এই কোয়াড্রেন্টেই একমাত্র দুজনে পজিটিভ দুজনে নেগেটিভ, এই কোয়াড্রেন্ট, কারণ এটা ট্যানের কোয়াড্রেন্ট, তাহলে দুজনে নেগেটিভ মানে থিটার মানটা হলো মাইনাস পাই প্লাস 3π/5,
এটা তাহলে প্লাস, কিন্তু এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট নয়, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট নয় মানে -2π করে নিতে হবে প্রিন্সিপাল করার জন্য। -2π করলে -5 প্লাস 3π/5, দ্যাট মিনস -5π/5 মাইনাস 3π, তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে -2π/5। সো -2π/5টা কিন্তু কারেক্ট অ্যান্সার, ভুল করে অনেকে 2π/5 লিখেছে, যেটা ভুল হয়েছে। সো ইম্পর্টেন্ট একটা জায়গা, হয়তো লেন্দি হয়ে যাচ্ছে, কিছু কিছু অঙ্ক অবশ্য মুহূর্তের মধ্যে পারা যাবে, যেমন সিকোয়েন্স অফ ফাংশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন, এমনকি রেডিয়াস অফ কনভার্জেন্স। আমি লাস্ট দিন বলেছিলাম, লাস্ট দিনের অঙ্কটাই ওটা ছিল যে রেডিয়াস অফ কনভার্জেন্স একটা কোশ্চেন আসতে পারে। সিকোয়েন্স অফ ফাংশনের যে কোশ্চেন করে দিয়েছিলাম 3খানা কোশ্চেন এসছে, এই কোশ্চেনটা আমি আলোচনা করে নিই। এটা কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, এই কোশ্চেনে তেমন কিছু বলারও নেই। যদি বলো কোনটা তার অ্যান্সার হবে, তার উত্তর হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? কারণ এই ধরনের সিকোয়েন্সগুলো 0 আর 1 যদি তুমি এখানে বসাও, তাহলে সত্যি সত্যি পয়েন্ট বসানোর পর কনভার্জেন্ট হবে, কিন্তু পয়েন্ট বসানোর পর কনভার্জেন্ট হবে, বাট এটা ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না। ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না, তার একটা টেস্ট আছে, সেই টেস্টটা বলছে mn = সুপ্রিমাম অফ এক্স বিলংস টু যদি 0 1 হয় তাহলে 0 1, আর এখানে থাকবে fn(x) মাইনাস পয়েন্ট ওয়াইজ লিমিট 0, তাহলে 0 হচ্ছে দিস ওয়ান। তাহলে এদের সুপ্রিমাম মানে x⁴n এর সুপ্রিমাম, তাহলে 0 থেকে 1 x⁴n এর সুপ্রিমাম কত 1। আর আমরা জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn এর মান 0 যদি হয় তাহলে ইউনিফর্ম কনভার্জেন্ট হয়। সো দিস ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইউনিফর্ম কনভার্জেন্ট। কিন্তু mn এর লিমিটিং ভ্যালু 1 হওয়ার জন্য এই মানটা যেহেতু 1 হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে এটা ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না, শুধু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। স্ট্যান্ডার্ড রেজাল্ট যারা সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন অ্যানালাইসিসের সেই ভারী ভারী জায়গাগুলো পড়ে এসছো, তাদের কাছে এটা কঠিন কিছু নয়, কিন্তু বাকি অনেকের কাছে এটা কঠিন অন্যরকম। কারণ কনসেপচুয়ালি মনে হবে যে এটা তো স্যার ডিস্টারবেন্স নেই, কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্ট মানে ফরল এক্স এর জন্য কনভার্জেন্ট হতে হবে, ফরল এন এর জন্য কনভার্জেন্ট হতে হবে। যেহেতু এই টার্মটা হচ্ছে শুধুমাত্র পয়েন্ট বসানোর পর কনভার্জেন্ট, ওই জন্য পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না। অর্থাৎ এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে লিখলেও আমরা বলবো যে এপসাইলন আর কে দিয়ে যদি লিখি তাহলে কেটা ডিপেন্ড করবে এক্স এর ওপর, আর এক্স এর মান চেঞ্জ হয়ে গেলে কেটা ইনফিনিটি হয়ে যেতে পারে, মানে কে এক্সিস্ট করে না। একটু অন্য লেভেলের কথাবার্তা, যারা স্ট্যান্ডার্ড টাইপের টপিকসগুলো পড়েছো, পরবর্তীতে হয়তো কোনোদিন নেট গেট এগুলো পরীক্ষা দিয়েছো, তারা এই সমস্ত কোশ্চেনগুলোকে খুব সহজে ট্রেস করতে পারবে। সত্যি কথা বলতে 11-12 কোশ্চেনের লেভেলই হওয়া উচিত ছিল, সেটাই হয়েছে। কারণ 11-12 মানে হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে। সো মাস্টার ডিগ্রি খুব সুন্দরভাবে কনসেপচুয়ালি করেছো, মানে তোমাদের এই লেভেলের গ্র্যাজুয়েশন লেভেলের যে কোশ্চেনগুলো যেগুলো ছিল সেগুলো তোমরা সহজে পেরে যাওয়া উচিত। এগুলো ভালো কোশ্চেন, থার্ড ইয়ারে পড়েছিলে বলে অনেকে হয়তো ভুলে গেছো। এটা একটা ভালো কোশ্চেন। ভালো কোশ্চেনের মধ্যে আমি দেখতে পাচ্ছি 11-এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। তুমি বলছো 11-এর কোশ্চেনটা কেন ভালো কোশ্চেন? কারণ পার্টিশন বা রিমেইন ইন্টিগ্রেশন সংক্রান্ত একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো আমাকে দিলে আমি মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো, কারণ স্পেশাল ক্যাটাগরি। যদি বলা হয় যে কেন এটা খুব সহজ, আমি যে ছবি এঁকেই বলা যায় কি করে। সাধারণত কোনো একটা ফাংশন দিস ওয়ান, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে চাইছো, ফাংশনটা অবশ্যই বাউন্ডেড বলা থাকবে, বাউন্ডেড বলা আছে, তাহলে এর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা পারফেক্ট এরিয়া বের করতে চাইছি। তো পারফেক্ট এরিয়া বের করতে চাইলে নিয়ম বলছে যে এদের আপার সাম বের করতে হবে, লোয়ার সাম বের করতে হবে। তো আপার সাম পার্টিশন চেঞ্জ হলে তার যে লেভেলগুলো থাকে তাহলে সেটা মোটামুটি এরকম টাইপের লেভেলে থাকে। লোয়ার সাম পার্টিশন চেঞ্জ করলে তাদের যে লেভেল থাকে সেই লেভেলটা মোটামুটি এরকম টাইপের দেখতে হয়। নিয়ম বলছে পার্টিশনের মধ্যে যত বেশি পয়েন্ট থাকবে তত পারফেক্ট এরিয়া হবে, পার্টিশনে যত বেশি পয়েন্ট থাকবে ততই এলপিএফ উপরের দিকে যাবে, আর পার্টিশনে যত বেশি পয়েন্ট থাকবে ততই ইউপিএফ নিচের দিকে আসবে। দিয়ে দুটো যদি কোইনসাইড করে যায় তাহলে বলবো ইন্টিগ্রেবল হয়েছে। সো পার্টিশনে বেশি পয়েন্ট কথাটির মানে কি? পার্টিশনে বেশি পয়েন্ট মানে হচ্ছে রিফাইনমেন্ট কথাটির মানে হচ্ছে সংশোধিত পার্টিশন, রিফাইন করেছো, সংশোধন করেছো। তো রিফাইনমেন্ট মানে বেশি পয়েন্টের পার্টিশন। তাহলে P2 দিয়ে যে গল্পটা বলা আছে সেটা বলা আছে বেশি পয়েন্টের পার্টিশন। তাহলে P2-তে বেশি পয়েন্ট, P2-তে যেহেতু বেশি পয়েন্ট, তাহলে বেশি পয়েন্ট নিয়ে এলপিএফ কি হবে? উপরের দিকে যাবে। বেশি পয়েন্ট নিয়ে এলপিএফ উপরের দিকে যদি যায় তাহলে LP2Fটা বড় হবে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কিচ্ছু ভাবতে হবে না।
তুই বলবে যে এল এর থেকে ইউ, আমি যে সবসময় বড় হওয়া উচিত, এটা তো হয় না। তুই বলবে না, এটা কোনোদিনই হয় না। তার কারণ হচ্ছে এল কোনোদিন বড় হতে পারে না, ইউ সবসময় বড় হয়, এটা তো উল্টো আছে, তাহলে এই দুটো হবে না। তাহলে কনফিউশনের জায়গা হচ্ছে এই দুটোর মধ্যে। এবার চলে আসে এটা, এটা হচ্ছে বেশি পয়েন্ট মানে কি, ইউপিএফ আবার নিচের দিকে আসবে, তো বেশি পয়েন্ট মানে নিচের দিকে, মানে পি টুটা নিচের দিকে থাকা উচিত ছিল, নিচের দিকের টার্ম কি করে বড় হয়? সো সি ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার বেসিক্যালি এ। সো ভালো একটা কোশ্চিন, ছোট্ট কনসেপ্ট দিয়ে করতে হবে, এমন নয় পার্টিশন ধরে তারপরে পুরো এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে অ্যান্সার বের করতে হবে, সেই লেভেলের কোশ্চিন নয়। এখানে যা যা কোশ্চিন দেখতে পাচ্ছ অ্যাট এ গ্লান্স করে দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু সব কোশ্চিন করা যাবে না, টাইম লেগেছে একটু, ভালো ভালো বেশ কিছু কোশ্চিন আসছে। আমরা লাস্ট দিন অ্যাসেম্পটেডের কোশ্চিন করেছিলাম, খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চিন করেছিলাম, তার মধ্যে দিস ওয়ান। আমি বলেছিলাম অ্যাসেম্পটোড মানে হচ্ছে ইনফিনিটিতে টাচ, আর এই ধরনের অঙ্কগুলোর অ্যাসেম্পটোড বের করতে গেলে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসেম্পটোড থাকবে কিনা যাচাই করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, তাহলে থাকবে না কোনোদিন। তাহলে এর অ্যাসেম্পটোড কী হবে? আমি যে এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে F2 প্লাস F0 ফর্মে আছে, তো এই ফর্মে যদি হয় তাহলে F2 ইন্টারসেপ্ট ফর্ম বলে এটাকে, F2 ইকুয়াল টু 0 ইজ দ্য অ্যাসেম্পটোড, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ দ্য অ্যাসেম্পটোড, অর্থাৎ এক্স এর মান প্লাস মাইনাস ওয়াই ইজ দ্য অ্যাসেম্পটোড, সেটা ওয়াই এর মান প্লাস মাইনাস এক্সও বলতে পারো, তাহলে এই হচ্ছে অ্যাসেম্পটোড। সো এই অঙ্কটা খুব সুন্দর সহজ একটা কোশ্চেন, কিছুই না, জাস্ট ক্যালকুলেট করতে হবে, বলতে হবে যে এর হায়েস্ট ডিগ্রি টার্ম এটা, তাহলে সেটা সমান সমান 0 করে দিলে সেইগুলোই তার অ্যাসেম্পটোড। মেথড অফ ইন্সপেকশন মেথড দিয়ে ডাইরেক্ট বলা যায়, এটা পরিচিত কোশ্চেনের মধ্যেই ছিল, অ্যাসেম্পটোডে যে কোশ্চেনগুলো করেছিলাম তার মতোই। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা ডিগ্রি দিয়ে চেনা যায়, ডিগ্রি দিয়ে চেনা যায় কেমন? 5 আর 2 মিলে এর ডিগ্রি হবে 7, তাহলে ওয়েলার থিওরাম অ্যাপ্লাই করলে এর ডিগ্রি সংক্রান্ত গল্প যেহেতু বলা আছে, তাহলে 7 ডিগ্রি দিয়ে যেটা হবে সেটাই তার অ্যান্সার। তো এই কোশ্চেনটা তো অন্তত মুহূর্তের মধ্যে হচ্ছে ফাংশন অফ সেভার ভেরিয়েবলের কোশ্চেন। ঠিক একই রকমভাবে 3Dর একটা কোশ্চেন প্লেনের জন্য এসেছিল, সেটাও খারাপ নয়, ভালো কোশ্চেন। 3Dর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এলএমএন একদম প্রথম সারির একটা বইয়ের যে কোশ্চেনগুলো আছে না, প্রথম দিকের একটা কোশ্চেন, 2 দিয়ে অ্যান্সারটাই আসবে। তুমি বলছো কেন? তার কারণ হচ্ছে যে 3Dতে বলছে যে তুমি একটা পয়েন্ট স্পেসের মধ্যে নিয়েছো, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে ABC, বলছে এই পয়েন্টটা যখন প্লেনের উপর পারপেন্ডিকুলার হচ্ছে তাহলে একটা এল পয়েন্টে মিট করবে, যেহেতু এখানে জেড নেই তাহলে AB 0 হবে। এইদিকে যখন একটা পয়েন্ট থাকবে, যেহেতু এখানে ওয়াই নেই, PLM যদি বলি, তাহলে এখানে এক্স নেই, তাহলে এটা 0BC হবে। আর এর এইখানে যে এটা মিট করবে, যেটা হচ্ছে এখানে মিট করবে মানে জেড এক্সে যেটা মিট করবে সেটা যদি এন বলো, তাহলে সেটা হবে 0, সেটা হবে জেড নেই তার মানে, সরি ওয়াই নেই তার মানে A0C। তাহলে এই 3টে পয়েন্ট দিয়ে পাস করবে সেই প্লেনের ইকুয়েশন বের করো। ওই 3টে পয়েন্ট দিয়ে পাস করবে সেই প্লেনের ইকুয়েশন বের করার জন্য A ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু বি মাইনাস ওয়াই মাইনাস বি প্লাস সি ইন্টু জেড মাইনাস 0 সমান সমান 0, এটা একটা লাইন। তারপরে এই পয়েন্টটা আবার একে স্যাটিসফাই করলে পাওয়া যাবে এ ইন্টু মাইনাস এ প্লাস বি ইন্টু বি মাইনাস বি প্লাস সি ইন্টু সি মাইনাস 0 সমান সমান 0। আবার ওই পয়েন্টটা বসিয়ে দিলে পাওয়া যাবে এ ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু, এই পয়েন্টটা বসালে যেটা হবে এ ইন্টু এ মাইনাস এ বি ইন্টু 0 মাইনাস বি প্লাস সি ইন্টু 0, সি ইন্টু হবে সি সমান সমান 0। এবার এদের ডিটারমিনেন্ট বের করো, সেটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, ওয়াই মাইনাস বি জেড মাইনাস সি মাইনাস এ 0 আর সি, আর এদিকে হবে 0 মাইনাস বি সি দিস ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেট করলে বি অ্যান্সার আসবে। আমি চেক করিনি কিন্তু এটা ইমিডিয়েট, এটা পরিচিত একটা কোশ্চেন, সহজ কোশ্চেন। তাহলে এই হলো বি নাম্বার অ্যান্সার। ঠিক একই রকম কোশ্চেন আরেকটা দেখতে পাচ্ছি, এটা ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা ক্যালকুলেশন ছাড়া ইম্পসিবল, এটা করতেই পারবে না, যদি তোমার ক্যালকুলেশন না জানা থাকে তুমি করতেই পারবে না। ক্যালকুলেশনটা কেমন আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি, যে আই দিয়ে আমরা লিখতাম 0 থেকে পাই এক্স ইন্টু সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, এক্স ইন্টু সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। যদি বলো এটা কি করবে, আমি অবশ্যই আমরা এটা লিখবো 0 থেকে পাই মাইনাস এক্স সাইন অফ পাই মাইনাস এক্স, আর এই দিকে হবে 1 প্লাস
কস অফ পাই মাইনাস এক্স তার ডিএক্স হলো, দিয়ে আবার এটা চলে আসছে কত, 0 থেকে পাই পাই মাইনাস এক্স, দিয়ে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা সাইন অফ পাই থাকবে, সাইন অফ এক্সই থাকবে, কেন, কারণ ওর কোয়াড্রেন্টে, আর এটা স্কোয়ার ছিল তাহলে 1 প্লাস কস স্কোয়ার এক্সই হবে, স্কোয়ার আছে বলে পজিটিভ হলো। তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি, আই প্লাস আই এর মান কত হবে, 0 থেকে পাই, এই দুটোর প্লাস করো, এই দুটোর প্লাস করলে সব কমন এসে এক্সটা কেটে যাবে, দিয়ে পাই মাইনাস এক্স প্লাস প্লাস এক্স, তার সঙ্গে তোমার সাইন এক্স, আর নিচের দিকে 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, ক্যালকুলেশন করলে তাই আসছে। তাহলে 0 থেকে পাই এটা পাচ্ছ এক্স এক্স কেটে গিয়ে পাই বাইরে বের করে নাও, তাহলে পাচ্ছ তুমি সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। ভালো কোশ্চেন, খারাপ নয়। এবার চাইলে এটা তুমি লিখতে পারো পাই 0 থেকে পাই ডি অফ, তাহলে কস এক্স নিয়ে নাও, ডি অফ কস এক্স 1 প্লাস কস স্কোয়ার এক্স, আর কস এক্স নিলে একটা মাইনাস আসে তাহলে এটা মাইনাস হবে। সো মাইনাস পাই 0 থেকে পাই ইন্টিগ্রেশনও করা যাবে, এটা এটা তো বুঝতেই পারছো, এটা মাইনাস পাই, এদের মান হবে ট্যান ইনভার্স কস এক্স, কারণ ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা এটা, 0 থেকে পাই তাহলে মাইনাস পাই, আর 0 থেকে পাই মানে হচ্ছে কস পাই মানে -1, তাহলে ট্যান ইনভার্স -1 মাইনাস ট্যান ইনভার্স কস 0 মানে 1, কস 0 মানে 1, তাহলে মাইনাস পাই, এটা মানে -π/4 -π/4, অ্যান্ড দিস ইকুয়ালস টু মাইনাস পাই স্কোয়ার বাই মাইনাস মাইনাস প্লাস, তাহলে পাই পাই করে এটা 2 করে পাই স্কোয়ার বাই 2, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 2i ছিল, তাহলে i এর মান কত হবে, i এর মান হবে পাই স্কোয়ার বাই 2 ইন্টু 2 মানে পাই স্কোয়ার বাই 4, যেটা অনেকে ভুল করেছে। সো পাই স্কোয়ার বাই 4 কিন্তু আলটিমেট অ্যান্সার। সো কঠিন কোশ্চিন এমন নয় যে মুহূর্তের মধ্যে দেখেই বলা যাচ্ছে, তবে এই লেভেলের কোশ্চিন একটা আগেও দিয়েছিল। তো পাই স্কোয়ার বাই 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি পুরো সলভই করে দিলাম, দেখো সলভ করে দিলাম, কারণ একটু দেখে নিতে পারো, কনফিডেন্সও পাবে যে কেন হচ্ছে সেটাও তুমি বলতে পারবে। দেখো লাস্ট দিনই আমি বলছিলাম ইউনিট ডিজিটের কোশ্চিন যদি চায় তাহলে এরকম কোশ্চিনগুলো পরীক্ষার সময় আসে, আর খারাপ নয়, সহজে করা যায়, মুহূর্তের মধ্যে করে দেওয়া যায়। মানে আমরা জানি a টু দি পাওয়ার ফাই অফ n কংগ্রুয়েন্স 1 মডিউলো m হয়, আমরা এটা জানি, এটা সবসময় আমরা জানি যে মডিউলোটা n হয়, মানে n বলতে এটা n হয়, ঠিক। তাহলে এটা কিন্তু প্রোভাইডেড কন্ডিশনটা কি, ফার্মের থিওরেম কন্ডিশন কি, n আর a প্রাইম টু ইচ আদার হতে হবে। তো এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এর ইউনিট ডিজিট বের করো। ইউনিট ডিজিট মানে দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস মানে 10 দিয়ে ভাগ করলে 3 টু দি পাওয়ার 100-কে 10 দিয়ে ভাগ করলে লাস্ট যে রিমাইন্ডারটা থাকবে, বলছে ওই আর এর মানটা কত সেটা বের করো। ইন্টিজারের কোশ্চিন একদম বলেছিলাম যে এই লেভেলের একটা কোশ্চিন আসতে পারে, তো তার নিয়ম হচ্ছে এটাই করে দিয়েছিলাম, 7 দিয়ে খুব সম্ভবত করেছিলাম। তাহলে এটা সমান হবে 3 টু দি পাওয়ার 5 অফ 10 হবে, কংগ্রুয়েন্স কত 1 মডিউলো 10, 10 এর জন্য 5 অফ 10 মানে 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান 1। যদি বলো না আমি থিওরেমটা জানি না, তাহলে তোমরা বলবে যে 3 টু দি পাওয়ার 4 এর যেমন ক্যালকুলেশন করে তেমনই করবে। 3 টু দি পাওয়ার 4 মানে 3 3 9 মানে 81, সত্যি তো 81 -1 10 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ঠিকই আছে, নো প্রবলেম, এটা ফর্মুলা দিয়ে হলো। এবার 100 দরকার, তাহলে 3 টু দি পাওয়ার চাপালাম 4, তাহলে 20 করে দাও, 25 করে দাও, তাহলে 1 টু দি পাওয়ার 25 মডিউলো কত হবে, মডিউলো 10, তার মানে তুমি পাচ্ছ 3 টু দি পাওয়ার 100 তার কংগ্রুয়েন্স 1 মডিউলো 10, অর্থাৎ আর এর মান কত হলো, আর এর মান হচ্ছে 1, তাহলে এর রিমাইন্ডার কত হবে, 1 ইজ দ্য রিমাইন্ডার। সো ইমিডিয়েট একটা কোশ্চেন, ফরম্যাট থিওরেম যদি জানা থাকে তাহলে সহজেই পাওয়া যাবে। এই ধরনের একটা প্রবলেম হচ্ছে দিস ওয়ান। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যে প্রবলেমগুলো, এইগুলো আসলে সত্যি একটু লেন্দি। তুমি বলছো কেন, পরীক্ষা শেষ হয়ে গেলে বলবে যে সব থেকে সহজ কোশ্চেন, যখন পরীক্ষার সময় কিন্তু জটিল, আর পরীক্ষা থেকে বাইরে বেরিয়ে এসে বলবে খুব সহজ, কারণ তখন তো ক্যালকুলেশন করার সুযোগ পাচ্ছ। তো এটা যদি আমরা নর্মাল নিয়মেই যদি করি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তাহলে এমন আসবে 1 2 - x - 1, আর এদিকে 3 2 - 3,
আর এখানে 2 -2 - x = 0। তাহলে এর ডিটারমিনেন্ট বের করতে হবে, একটা 0 আছে, ওটা একটা অ্যাডভান্টেজ। তাহলে 1 - x আর তার লিমিট এই দুটো গুণ করলে হবে 2 - x, আর মাইনাস কমন নিলে 2 + x প্লাস কত হবে +2, আর ওইদিকে কত মাইনাস মাইনাসে +1, আর এটা 2 - 2 - 2 না +1 মানে -2 - x -2 - x +3 হলো সমান সমান 0। তাহলে আলটিমেট কনক্লুশন কি পাচ্ছি, 1 - x, আর এই টার্মটা থেকে পাচ্ছ -2² - x² মানে +x², আর এটা +2, তারপরে এখানে পাচ্ছ +1, এটা হচ্ছে -1 - x। আশা করি বুঝতে পেরে গেছো। 1 - x তো আমি কমন নিতে পারছি, ভালোই হলো একদিক দিয়ে। তাহলে 1 - x কমন নিলে ওটা একটা ফ্যাক্টর, এখানে থাকছে x², এই দিক থেকে পাচ্ছ -2 + 1 সমান সমান 0, 1 - x, আর এখান থেকে পাচ্ছ x² - 1 = 0। মানে যত সহজে হলো ততটা সহজ নয়, ওই সময়ে মাথা কাজ করবে না। তাহলে x এর মান 1 একটা, আর x² এর মান 1, তার মানে x এর মান +-1। তাহলে 1 1 দুবার হবে, আর -1 একটা, সো 1 1 -1, তার মানে C ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর ক্ষেত্রে সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মুহূর্তের মধ্যে হচ্ছে, যদিও অনেকে ভুল করেছো, কারণ এবার কাট অফ মার্কসটা হঠাৎ করে কলাপস করতে পারে। হঠাৎ করে কলাপস যদি বলো যে কতগুলো আমি ফোন রিসিভ করলাম, নাই করে তো 40-50টা ফোন এর মধ্যে রিসিভ করেছি। সবাই কিন্তু বলেছে যে খুব বেশি হয়নি, 50 ক্রস করিনি। খুব রেয়ার কিছু জন 50 ক্রস করতে পারে, কিছু জনের 50 ক্রস করতে পারে। এটা একদম রেজাল্ট একদম দিয়েছে, অত কিছু আর ভাবারই নেই। দ্য অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন-র্যাফসন মেথড, সেটা 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডাইরেক্ট অ্যান্সার, নিউমেরিক্যালে কত কি করেছো, দি আলটিমেট অ্যান্সার হচ্ছে এইটুকুই। তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একদম সহজ কোশ্চেন, যারা সিকোয়েন্সটা খুব সুন্দর করে পড়েছিল তাদের জন্য তো খুব সহজ কোশ্চেন। মানে এই ধরনের টার্মগুলো আলটিমেটলি কি হয়, এইভাবে যেতে 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 আলটিমেটলি ইতে যায়। তুই বলছো কেন, কারণ e⁻x এর এক্সপানশন হচ্ছে 1 + x প্লাস বাই ফ্যাক্টরিয়াল 1, তারপরে x²/2, তারপরে x³/3। তাহলে নিশ্চয়ই e⁻1 মানে হচ্ছে 1 + 1/1, 1/2, 1/3, এভাবে চলবে। এই ধরনের টার্মগুলো ক্রমবর্ধমান, ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং মানে লাস্ট টার্মটা কোথায় যাবে, সেটা হচ্ছে ইতে যাবে। ইটা কি ইরেশনাল নাম্বার, যেহেতু ইরেশনাল নাম্বার, তাহলে এর সুপ্রিমামটা একটা ইরেশনাল নাম্বার হবে। সো সুপ্রিমাম অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ভালো কোশ্চিন। ঠিক আমরা দেখবে এগুলো অ্যানালাইসিসের প্রচুর কোশ্চিন এসছে। সো অ্যানালাইসিসে যাদের দক্ষতা আছে তারা দারুণ পরীক্ষা দিয়েছো। অ্যানালাইসিসে দক্ষতা না থাকলে পরীক্ষা ভালো হয়নি, অনেকের ভালো হয়নি। আমি একদম লাস্ট দিন এক্সট্রা টপিক্সের মধ্যে কি কি আছে সেটাই আমি করেছিলাম, তোমাদেরকে পিডিএফটা দিয়েছিলাম, তোমরা পিডিএফ মিলিয়ে দেখবে 4 থেকে 5টা কোশ্চেন এসছে। যে ডিউ টু অ্যাপ্লিকেশন বলেছিলাম যে ওয়ার্ক ডান আসবে, আর সত্যিই এসছে। তো ওয়ার্ক ডানের কোশ্চেন খুব সহজ, কিছুই না। ফোর্স বলে দেওয়া আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে সেটা বলা আছে। তাহলে এস এর মান হচ্ছে চেঞ্জ হচ্ছে 2i - 3j + 4k থেকে i - j - k। তাহলে এদের চেঞ্জ করলে কি হবে, i হবে -4j হবে, তারপরে +3k হবে। পেয়ে গেলে ফোর্স ডট এস, দিস ওয়ান অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান সমান সমান এটা, তাহলে ফোর্স হচ্ছে 3, তারপরে -8, 8, 4 2 8, 3 4 12, 12 আর 3 4, 3 + 4, this equals to 7. So 7 is the answer. 7 is the answer. So work done বের করার প্রবলেম, ইমিডিয়েট হয়ে যাওয়ার মতো প্রবলেম। বলেছিলাম এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার সময় আসতে পারে, এসছে, স্ট্যান্ডার্ড কোশ্চেনই এসছে, খুব একটা ভালো মানে খারাপ কোশ্চেন নয়, এটা ভালো কোশ্চেন। যেমন এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এর এর কনফিউশনের জায়গা রেখেছে। এটা ঠিক যে কিছু কিছু অপশনকে তুমি ডাইরেক্ট রিজেক্ট করতে পারো, কিন্তু এমনভাবে অপশনগুলো নিয়েছে যে কনফিউজড হয়ে যাবে, কি অ্যান্সার হবে বুঝে উঠতে পারবে না, অদ্ভুত রকমভাবে করেছে। ডিটারমেন্ট যদি পাতি নর্মাল নিয়মে ডিটারমেন্ট ব্রেক করতে চাও তাহলে কনফিউজড হয়ে যাবে, পারবে না, অ্যান্সার মেলাতেই পারবে না। কারণ পরীক্ষার সময়, ওই সময় চর পালালে বুদ্ধি বাড়ে, সেটা তো 1.5 ঘন্টা বাদে তোমার বুদ্ধি বাড়বে, ওই সময়টাতে তুমি করতে পারবে না। আর ওই সময় যারা করতে পারবে না, আর বাড়িতেই এসে যদি কেউ যদি বলে না, সিনিয়র দাদা দিদিরা যদি খালি বলে এটা পারোনি, ওটা পারোনি, এটা খুব সহজ, এটা খুব সহজ, তো রাগ হবে।
ওই সময় পারোনি, এটা হতে পারে, না হওয়ার কিছু নেই। এ বি সি আমি অঙ্কগুলো অ্যাট এ গ্লান্স 1.5 ঘন্টার মধ্যে যেন নামাতে পারবো না এরকম মনে হচ্ছিল। তার কারণ হচ্ছে এটা অপারেশন দিয়ে করতে হবে। অপারেশনটা কি? এটা 0 করতে হবে, তার মানে এ স্কোয়ার এ 1, আর এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি মাইনাস এ 0, তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি মাইনাস এ 0 হলো। এবার ডিটারমিনেন্ট বের করবে এই 1-এর রেসপেক্টে, তার মানে প্লাস মাইনাস প্লাস, তার প্লাসের রেসপেক্টে। কাদের ডিটারমিনেন্ট? এদের ডিটারমিনেন্ট, এইটুকু। তো এই ডিটারমিনেন্টের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো যেগুলো কমন আসে সে কমন নাও। এটা বি মাইনাস এ কমন আসছে, আর একটা সি মাইনাস এ কমন আসছে, নিয়ে নাও। নিলে এটা কি হবে? বি প্লাস এ 1, এটা সি প্লাস এ 1, তারপরে লাইনে বি মাইনাস এ, তারপরে হচ্ছে সি মাইনাস এ। এবার এটা যদি ডিটারমিনেন্ট করো তাহলে কি পাওয়া যাচ্ছে? এটা ডিটারমিনেন্ট করলে পাওয়া যাচ্ছে বি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস সি সি মাইনাস এ, এ ক্যান্সেল, তার মানে পাচ্ছ বি মাইনাস এ, সি মাইনাস এ, বি মাইনাস সি। এবার যেভাবে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া আছে তাতে কনফিউজ করে দেওয়ার মতোই দেওয়া আছে। বি মাইনাস এ দিয়ে নেই, তাহলে এ মাইনাস বি দিয়ে শুরু, প্রত্যেকটাতে এ মাইনাস বি দিয়ে শুরু। তাহলে করো সাইকেল অর্ডার দেখো, এ মাইনাস বি, তারপরে হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা সাইকেল অর্ডার। কিন্তু এটা করতে গেলে একটা মাইনাস করতে হচ্ছে, তাহলে এটা মাইনাস, বাকিগুলো তো ঠিকই আছে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে এটা ঠিক আছে, বাকিগুলো সেম। দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মাইনাস বি, বি, এটা প্লাসটা হবে না, তাহলে প্লাস অপশনটা শুধু বাদ যাচ্ছে, তাহলে ডি আর সি অপশন বাদ। সো প্রথম দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন, কিন্তু মাইনাস প্লাসের গন্ডগোল হতে পারে, বাট ক্যালকুলেশন করে দিলাম, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো, কিছু কোশ্চেন সহজ এসছে, কিছু আবার কঠিন এসছে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে যদি বলে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করো, ছেদিতাংশ আকারে দেওয়া আছে। বলছে ইফ প্লেন হ্যাজ এল এম এন অন দ্য এক্সিস অ্যান্ড বিটা হচ্ছে বি বি এ ডিস্টেন্স, ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন। আচ্ছা, তাহলে এক্স বাই এল প্লাস ওয়াই বাই এম প্লাস জেড বাই এন সমান সমান 1, এটা হচ্ছে ছেদিতাংশ আকারে থাকলে প্লেনের ইকুয়েশন। সেটা অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে পি 1 অরিজিন থেকে, তাহলে -1 বাই রুট আন্ডার অফ 1 বাই এল স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 1 বাই এন স্কোয়ার। যদিও এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট, ডিস্টেন্স কোনো দিন নেগেটিভ হয় না, তার জন্য এমন স্ট্যান্ডার্ড রেজাল্ট এটা, সত্যি কথা বলতে। তাহলে অনেকবার আমরা দিয়েওছি, তাহলে 1 বাই পি উল্টে দাও, 1 বাই এল, 1 বাই এম প্লাস 1 বাই এন স্কোয়ার এল স্কোয়ার, আর এখানে পি তাহলে স্কোয়ার করে দাও, তাহলে পি স্কোয়ার। তার মানে রেজাল্ট কি হবে? এল টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার -2, আর পি টু দি পাওয়ার -2। আর এটা বংশীধর সাহুর স্ট্যান্ডার্ড অঙ্ক বলতে পারো। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুহূর্তের মধ্যে হচ্ছে, অতটাও জটিল নয়। যেমন আরেকটা কনফিউজ করে দেওয়ার মতো প্রবলেম ছিল লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রবলেম। লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন যে তোমরা দারুণ পারবে, দারুণ জানতে, তাও নয়, অনেকে জানো না হয়তো। র্যাঙ্ক বের করার কথা মানে হচ্ছে যে এদের করেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করো বা র্যাঙ্কটা বের করো। কিন্তু ওরকম করে র্যাঙ্ক বের করা হয় না, তার পরিবর্তে বলা হয় যে ইমেজ টি তার ডাইমেনশনটাই হচ্ছে র্যাঙ্ক। ইমেজ টি ডাইমেনশনটাকে র্যাঙ্ক অফ টি বলা হয়। ইমেজ টি ডাইমেনশন আর র্যাঙ্ক অফ টি একই জিনিস। তাহলে তুমি বলবে স্যার ইমেজ টি আগে বের করি। আমি যে ইমেজ টি বের করার ফর্মুলা আবার কি? ইমেজ টি বের করার ফর্মুলা হচ্ছে লিনিয়ার স্প্যান অফ যে কোনো একটা বেসিসের একটা যে কোনো একটা বেসিসের ইমেজের কালেকশন। তাই স্ট্যান্ডার্ড বেসিসটাই আমি নেব, কারণ স্ট্যান্ডার্ড বেসিস নিলেই আমার সুবিধা হবে। তাহলে এই বেসিসের ইমেজের কালেকশন লিনিয়ার স্প্যান টি অফ 1 0 0 কত হবে? তাহলে এই হচ্ছে টি 1 0 0, মানে এখানে 1 থাকবে, পরেরটা তো দেখতে পাচ্ছি 1 থাকবে, আর পরেরটাতে নেই কিছু, তাহলে 0 হবে। তারপরে টি অফ 0 1 মানে কি হবে? -1 হবে। তারপরেরটাতে আমি দেখতে পাচ্ছি আছে 2 হবে, 1 হবে। তারপরেরটা যদি বলো যে 0 0 1 কত হবে, তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, আর যেটার জায়গায় আছে 3, তাহলে 3 হবে। এবার এদেরকে কি কমানো যাবে? এটাই প্রশ্ন। আমি যে কমানো যাবে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটা চেক করার জন্য ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। 1 1 0 -2 1 আর 0 0 3। যেহেতু এটা 3 রেসপেক্টে ডিটারমিনেন্ট করলে 3 ইন্টু এখানে 2 + 1 মানে হচ্ছে 3 × 3 মানে 9 9 ≠ 0।
সো ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই কথাটির মানে হচ্ছে এদেরকে আর কমানো যাবে না, অর্থাৎ ইমেজটির ডাইমেনশন বা বেসিসের এলিমেন্ট হচ্ছে এই তিনটে। তাহলে ইমেজটির বেসিসের এলিমেন্ট এই তিনটে যদি হয় তাহলে এদের র্যাঙ্ক 3 হবে, কমানো যাবে না। এটা একটা রাস্তা র্যাঙ্ক বের করার। আরেকটা রাস্তা আছে যে তুমি কার্নেল টি বের করে নাও। যদি কার্নেল টির মানটা থিটা চলে আসে তাহলে বুঝবো যে ও কার্নেল টির ডাইমেনশন 0, আর যেই কার্নেল টির ডাইমেনশন 0, সিলভাস্টার ল বলে একটা ল আছে, সেটা ইউজ করলে অ্যান্সারটা আসবে। তো কার্নেল টি বের করতে গেলেও তো একটা এলিমেন্ট ধরে কার্নেল টি বের করতে হবে, সেটা করতে পারো, কিন্তু আমার মনে হয় বেস্ট টেকনিক হচ্ছে দিস ওয়ান। তাহলে এই নিয়ম দিয়ে এই প্রবলেমটা করা যাবে। তো এই ধরনের অঙ্কগুলো যে দারুণভাবে সবাই পেরে যাবে তাও নয়, কিন্তু ভালো প্রবলেম, ইগনোর করা যেত না, খারাপ নয়। কিছু কিছু প্রবলেম ইমিডিয়েটলি করা গেলেও সব প্রবলেম ইমিডিয়েটলি করা যাচ্ছে না, আমি যেটা তোমাদেরকে ফিল করালাম। যেমন 24-এর প্রবলেমটা ইমিডিয়েট হবে, কারণ এটা একটা নর্মাল একটা রেজাল্ট বলতে পারো। বলছে যে ইফ ইচ প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ কমিউটেটিভ, তাহলে গ্রুপটা নাকি সবসময় কমিউটেটিভ হবে, সাইক্লিক হবে না। আদর্শ এক্সাম্পল হচ্ছে S3 মানে সিমেট্রিক গ্রুপ, তার প্রপার সাবগ্রুপগুলো সব হচ্ছে সাইক্লিক। যেমন রো 0টা সাইক্লিক, রো 1 দিয়ে A3 পাওয়া যায়, এটা সাইক্লিক না, এটা কমিউটেটিভ। A3 যেটা সেটা হচ্ছে কমিউটেটিভ হলো। তাহলে বলছে যে সবাই যদি কমিউটেটিভ হয় তাহলে মেন গ্রুপটা কমিউটেটিভ নাও হতে পারে। সো মে নট বি কমিউটেটিভ, অ্যান্সার কারেক্ট হবে মে নট বি কমিউটেটিভ। এটা ভুল করেছে অনেকে দেখছি, কারণ গ্রুপ থিওরির খুব ভালো ভালো কনসেপ্ট যদি না থাকে, গ্রুপ থিওরিটা অত ডিটেলসে যদি না পড়ো তাহলে পারবে না। 11-12-এর লেভেলেই কোশ্চিন হয়েছে, এরকমই হওয়া উচিত, এরকম লেভেলেই হয়েছে। সবাই কিন্তু 11-12-এর টিচার হতে পারবে না, সত্যিই পারবে না, কারণ 11-12-এর লেভেলটা একটু অন্যরকম আছে। কারণ অ্যানালিসিস তোমাকে থরলি জানতে হবে, তারপরে তুমি পারবে। যেমন কিছু কিছু কোশ্চেন আছে, যেমন অ্যানালিসিসের আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ইনুমারেবল ডিনুমারেবলের কোশ্চেন। ইনুমারেবল ডিনুমারেবল না বলে তুমি যদি বলো কাউন্টেবল, আমার প্রশ্ন হচ্ছে কোনটা কাউন্টেবল? আমি যে এটা তো গোনা যাবেই, গোনা তো যাচ্ছেই, ইনফাইনাইট। এটাও গোনা যাচ্ছে, 1 2 3 4 5 6 গোনা যাচ্ছে, ইনফাইনাইট। এটাও গোনা যাবে, কারণ sin x = 0, এক্সের মান ইন্টিজারের উপর নির্ভর করে, তাহলে গোনা যাবে। এটা গোনা যাবে না। তুই বলবে কেন স্যার 0-1কে গোনা যাবে না? গোনা যাবে। এটা মানে কিচ্ছু না, 0-1-এর মধ্যে ইরেশনাল নাম্বার, তো 0-1-এর মধ্যে ইরেশনাল নাম্বারগুলোকে গোনা যায় না, কারণ ইরেশনাল নাম্বার ইজ আনকাউন্টেবল। তো 0-1-এর মধ্যে ইরেশনাল নাম্বার গোনা যায় না। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানালিসিসের কোশ্চেনে টাইম লাগবে না, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। আরেকটা কোশ্চেন যেটা দিয়েছে, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলবো এটা একদম নেটে কোশ্চেনটা আসার মতো, বা এই কোশ্চেনগুলো সত্যি কথা বলতে আইআইটি জ্যামের কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনগুলো একদম নর্মাল লেভেলের নয়। তুই বলছো কেন? এখানে একটা কোশ্চেন আছে, দেখো, দুটো সলিউশন আছে। আদতে এর তো দুটো সলিউশন নেই, এর তো হিসেব মতো সলিউশন যদি বলো জেনারেল সলিউশন, তাহলে একটা। তো জেনারেল সলিউশনে একটা, সি এর মান পরিবর্তন হলে অনেকগুলো সলিউশন হবে। তাহলে সি এর মান পরিবর্তন করে করে দুটো সলিউশন আছে। বলছে ওই সলিউশনগুলো কি ইন্টারসেক্ট করবে না যাচাই করতে বলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে dy/x = x, এদের ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা পাবো, ইন্টিগ্রেশন করলে পাবো যে y = x² / 2 + c। তাহলে x² / 2 + c হচ্ছে তার সলিউশন। তা দুটো সলিউশন আছে, কথাটি মানে কি, যে একটা সলিউশন হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। কথা বললাম। তাহলে y1 y2 যদি সলিউশনগুলো হয়, তাহলে y1 0-র মান 0 হলে তখন c কত, ওটা একটা। আর y2 0-র মান 1 হলে তখন c কত, এই দুটো c বের করতে হবে। অনেকে যে কনফিউশনের মধ্যে থাকবে সেটা হচ্ছে y1 0 কথাটির মানে হচ্ছে, অনেকে বলবে যে y1 0 মানে একবার ডেরিভেটিভ, y2 0 মানে দুবার ডেরিভেটিভ। হচ্ছে না, y1 y2 জাস্ট আর নোটেশন। সেই নোটেশনগুলোর রেসপেক্টে যে এদের c1 c2-র মান কি হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একটা সলিউশনে বলা আছে y1 0 0, এটার মানে হচ্ছে x এর মান যখন 0 তখন y এর মান 0। তাহলে সেটা গিভস কি দেবে, x এর মান 0 y এর মান 0, তাহলে এটা 0 = 0 + c, তাহলে c এর মান 0। তাহলে একটা সলিউশন হচ্ছে y = x²/2, এটা হলো একটা সলিউশন, ওয়ান সলিউশন। আরেকটা সলিউশন কি হবে, আরেকটা হচ্ছে y2 0 = 1, তার মানে x এর মান 0 হলে y2-র মানটা নাকি 1 হবে। এটার মানে কি, x এর মান 0 হলে y এর মান 1, তাহলে সেই জায়গা থেকে এটা 1 0 + c, তার মানে c এর মান পাবো 1। তাহলে আরেকটা সলিউশনের যে কথা বলা হচ্ছে, সেই সলিউশনটা হচ্ছে আরেকটা সলিউশন হচ্ছে y = x² / 2 + 1, তার মানে 2y =
এক্স স্কোয়ার প্লাস টু, তার মানে আরেকটা সলিউশন হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান টু টু কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান, এটা হচ্ছে আরেকটা সলিউশন। আর এখানে একটা সলিউশন হচ্ছে দিস ওয়ান, এটা 2 নম্বর সলিউশন। এই সলিউশনটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার সমান টু, টু ওয়াই। তাহলে এটা দুটো প্যারাবোলা, বলছি এই দুটো প্যারাবোলা কি ইন্টারসেক্ট করবে, তাহলে প্যারাবোলার ছবি আঁকতে হবে। আমি তো যখন পড়াচ্ছিলাম তখন জিওজেব্রা ইউজ করছিলাম, অনেক কিছু ইউজ করছিলাম, এখন আর কি করা যাবে, এখন তো কিছু করার নেই। তাহলে এটা প্যারাবোলা কেমন দেখতে, এই প্যারাবোলাটা দেখতে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু ওয়াই, তার মানে টু ল্যাটাস রেক্টাম দিয়ে প্যারাবোলাটা যাবে, তাহলে এরকম টাইপের। আর এরও ল্যাটাস রেক্টাম সেম, মন দিয়ে বোঝো, দুজনের ল্যাটাস রেক্টাম সেম, দুজনে যেহেতু ল্যাটাস রেক্টাম সেম, কিন্তু এর ভার্টেক্সটা পরিবর্তন হয়ে 0,1-এ গেছে, তাহলে 0,1 হচ্ছে এটা, তাহলে 0,1-এ এদের আবার প্যারাবোলা, দুজনের ল্যাটাস রেক্টাম সেম। তো দুজনের ল্যাটাস রেক্টাম সেম হওয়ার জন্য তাহলে এরা এইভাবে করে চলতে থাকবে, কোনোদিনই ইন্টারসেক্ট করবে না, স্বাভাবিক এরা ইন্টারসেক্ট করবে না। কিন্তু এখানে অপশনগুলো কেমন আছে দেখো, অদ্ভুত করে অপশন আছে, বলছে y1 y2 উইল ইন্টারসেক্ট এর অরিজিন। আমি যে অরিজিনে কি করে করবে, এই কার্ভটাতে একটা অরিজিন হচ্ছে এটা, তাহলে তারা তো অন্য জায়গায় যাচ্ছে, তাহলে অরিজিনে ইন্টারসেক্ট করার কোনো প্রশ্ন নেই। তাহলে কোশ্চেনের অপশনগুলো যা আছে তাতে বলছে অরিজিনে ইন্টারসেক্ট করবে, ভুল। তারপরে বলা আছে, তারপর বলছে y1 y2 উইল ইন্টারসেক্ট অ্যাট 0,1, তার 0,1 কথাটির মানে কি, পয়েন্টটার কথা বলছে 0,1, তাহলে এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আমি বলছি না ওই পয়েন্টও ইন্টারসেক্ট করবে না, ভুল এটা। তুমি বলো যে 1,0 মানে ওই দিকের পয়েন্ট, আমি সেটাও ইন্টারসেক্ট করছি না, তাহলে এটা কি হবে, নেভার ইন্টারসেক্ট। কিন্তু যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছে সবাই ভুল করেছে। আমি অ্যান্সার কিগুলো তোমাদের দেখছিলাম, তো দেখলাম যে ভুল করেছে অনেকে। তো এই গেল নেভার ইন্টারসেক্ট, তুমি জিওজেব্রাতে এটা যদি চেক করো তাতেও দেখতে পাবে যে এরা সত্যি সত্যি কখনোই ইন্টারসেক্ট করবে না। সো ইমিডিয়েট কোশ্চেন নয় এটা, স্ট্যান্ডার্ড ভালো একটা কোশ্চেন, সবাই ভুল করবে, খুব স্পেশাল পার্সনই পারবে। নেক্সট চলে আসো নাম্বার অফ জেনারেটর। নাম্বার অফ জেনারেটর বের করার আর কোনো জায়গায় নেই, 100 মানে Z100 নাম্বার অফ জেনারেটর, সেটা 5 ফাংশন, আর 5 ফাংশনে 540 হয়, সেটা আমরা সবাই জানি, এটা ক্যালকুলেট করেও নিতে পারো। তো 5 ফাংশনে 5 এর মান 40 হয়, তার কারণ হচ্ছে 5 অফ, আমি এটা লিখতে পারি 2 স্কোয়ার 5 স্কোয়ার, কারণ 5 5 25 আছে এটা, তাহলে 2 স্কোয়ার 5 স্কোয়ার, আর এখানে 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/5, তার মানে তুমি পাচ্ছ 2 ইন্টু 5 ইন্টু ওখান থেকে একটা 4 আসবে, 5 4 20, 4 5 20 আর দিয়ে 40, তাহলে 40 হচ্ছে অ্যান্সার। নাম্বার অফ জেনারেটর বের করার অঙ্ক হচ্ছে দিস ওয়ান। আমি যখন গ্রুপ থিওরি পড়িয়েছিলাম আমি বলেওছিলাম যে এই লেভেলের কোশ্চেন পরীক্ষার সময় আসতে পারে। অ্যানালাইসিস থেকে যে অনেক কোশ্চেন আসছে তার মধ্যে এটা একটা কোশ্চেন যেটা কনফিউজ করে দেবে, কারণ সব একই রকম টার্ম, কি বলতে চাইছে না বলতে চাইছে, ডেপথে না থাকলে নামাতেই পারবে না। এটা যেমন বলছে যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, আমি যে ইউনিয়ন যদি করো ওপেন সেটগুলো, ইউনিয়ন করতে 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 বড় জোর কি হতে পারে, আর 8টা ওপেন সেট, মানে সেটা ওপেন সেট হবে। কিন্তু আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট যদি করো তাহলে সেটা ক্লোজ সেট হয় না। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো হবে না, ফাইনাইট কেসে হয়ে যায়। তাহলে ফাইনাইট ইন্টারসেকশন ক্লোজ সেট হবে। আচ্ছা এখানে কি বলেছে, হুইচ অফ দ্য, আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, দেখেছো আবার এই জায়গা তো আমার ফলস লেখা আছে, তাহলে আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, তাহলে এখানে আমরা মনে হয় ভুল করেছি অপশনটা, কারণটা হচ্ছে আমি ট্রু ভেবেছিলাম, ট্রু নয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, তাহলে ট্রু কোনটা সেটা দেখে নিই, ট্রু কোনটা, আমি ট্রু কোনটা সেটা দেখি, ট্রু কোনটা সেটা আগে দেখে নিচ্ছি। 28 কোশ্চেন, যদি আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট যদি তুমি নিয়ে নাও, ওপেন সেটের ইউনিয়ন করছো, তাহলে ওপেন সেটের ইউনিয়ন করছো, সে আলটিমেটলি আমার ওপেন সেটই হবে। ইউনিয়ন অফ আরবিটারি ওপেন সেট, সেটা ওপেন সেটই হবে। ইন্টারসেকশন করলে কি হয়, ইন্টারসেকশন কমে গিয়ে 0 চলে আসে, তখন ফাইনাইট হয়ে যায়, তাহলে ওপেন সেট হয় না, তাহলে এটা ট্রু, এটা ট্রু। আচ্ছা আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, আমি বলছি আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, আমি বলছি এটা ট্রু নয়, এটা ট্রু নয়। আচ্ছা আচ্ছা আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, এটা ট্রু, এটা ট্রু, ইয়েস এটা ট্রু,
কারণ ইন্টারসেকশন করতে করতে কমতে কমতে যদি আমার সিঙ্গেলটন এলিমেন্ট হয়, দুটো এলিমেন্ট হয়, তিনটে এলিমেন্ট হয়, ফাইনাইট সেট ক্লোজ সেট, তাহলে এটা ট্রু। ফাইনাইট ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, এটাও ট্রু। ফাইনাইট ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, এটাও ট্রু। তাহলে দ্য আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, এটা হলো ট্রু নয়, তাহলে এটা ফলস। তাহলে বি ইজ ফলস, তাহলে সেই রেসপেক্টে বি অ্যান্সারটা ঠিকই আছে, বি অ্যান্সারটা ঠিক আছে। অর্থাৎ আমার এর রেসপেক্টে যদি আমি একটা কাউন্টার এক্সাম্পল দেই যে ফলস কোনটা, এগুলো সব ট্রু, তাহলে ফলস একমাত্র এটা। অর্থাৎ আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, এটা হতে পারে না। তার একটা কাউন্টার এক্সাম্পল আমি দিচ্ছি। এন সমান সমান নিয়ে নিলাম যে 2 নিলাম এইদিকে, আর ওইদিকে নিলাম 3 মাইনাস 1/n, 3 মাইনাস 1/n। তার মানে আমি প্রথম এলিমেন্টটা নিলাম কেমন, 2 এর দিকটা ক্লোজড, 3 মাইনাস 1, আচ্ছা 3 না নিয়ে 4 নিচ্ছে এটা, তাহলে 4 মাইনাস 1/n, 4 মাইনাস 1/n মানে 4 মাইনাস 1, তার মানে 3। তাহলে প্রথম এলিমেন্টটা আমার 3, a1, a2, আর 4 কোথাও একটা আছে, এরকম জায়গাটা 4 আছে। তারপরে এলিমেন্টটা কি হবে, 2 থেকে 4 মাইনাস দিস 1, তার মানে 3, 4 মাইনাস দিস 1, 4 মাইনাস 1/2 এখানে। তারপরে কি হবে, আরেকটু বাড়বে, তারপরে কি হবে, আরেকটু বাড়বে, তারপরে কি হবে, আরেকটু বাড়বে। অর্থাৎ আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট, এগুলো সবাই ক্লোজ সেট, কিন্তু এদের যদি আমি ইউনিয়ন নেই, এন এর মান 1 থেকে ইনফিনিটি, 2 এর দিকটা তো ক্লোজ থাকবে, কিন্তু 4 এর দিকে টাচ করবে না, কারণ 4 এর দিকে একে টাচ করতে গেলে ইনফিনিটি হতে হবে, নট ইনফিনিটি এটা, তাহলে 4 এর দিকে ওপেন, তাহলে এটা আর হয় না। সো বি ইজ দ্য বেসিক্যালি কারেক্ট অপশন, বিটা তাহলে কারেক্ট অপশন ফলসের রেসপেক্টে। সো ভালো একটা কোশ্চিন ছিল, কনফিউজড করে দেওয়ার মতো কোশ্চিন, কারণ এইগুলো সত্যি কথা বলতে অ্যান্সার করতে পারবে না অনেকে। এরিয়া বের করার অঙ্ক দিয়েছে, খারাপ নয়। বলছে এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দিস ওয়ান, তাহলে তোমার কার এরিয়া বের করতে হবে, প্যারাবোলা, প্যারাবোলাটা দিস ওয়ান আমি জানি। সো প্যারাবোলা পেলাম। আর কি বলেছে, আর বলেছে এক্স এর মান 1, ওকে, অ্যান্ড এক্স এর মান -1, ভেরি গুড। আর কি বলেছে ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 মানে এটা। তাহলে এর এরিয়া বের করতে বলছে, মানে এই এরিয়াটা বের করতে বলছে। তাহলে এই এরিয়া বের করার ফর্মুলা কি, এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন, আমি না 0 থেকেই শুরু করি, তাহলে 0 থেকে 1 পর্যন্ত ওয়াই ডিএক্স, তাহলে এই দিকের এরিয়াটা আসবে 2 দিয়ে গুণ করে দাও, তা 2, 0 থেকে 1, ওয়াই মানে কত, ওয়াই মানে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 2x³/3, তাদের লিমিট 0 থেকে 1, সো 1/3 আর একটা 2 দিয়ে 2/3, সো 2/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এরিয়া বের করার প্রবলেম পেয়ে গেলাম। চলে আসো তারপরের কোশ্চেনটা। তারপরে কোশ্চেনে বলছে যে সিমেট, আচ্ছা এটা এটা রেজাল্ট, এই রেজাল্ট মানে তুমি সিমপ্লেক্স মেথড দারুণভাবে করেছো, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস জানো, তারপরে এই অ্যান্সারটা তুমি পেরে যাবে। খুঁটিনাটি না জানলে এই অ্যান্সারটা তুমি কোনো মতেই পারবে না, কোনো মতেই পারবে না, সম্ভব না। বলছে যে যদি যদি দেখো সিমপ্লেক্স মেথডে কোনো একটা জায়গায় যদি টাই হয়ে যায়, অর্থাৎ ডিপার্টিং ভেক্টর যেটা বেরিয়ে যাচ্ছে সেটা দুটো লেভেলে টাই হয়ে আছে, তাহলে পরের সলিউশনে কি হবে, দু ধরনের পসিবিলিটি আসছে, তার মানে নন ডিজেনারেট আর হবে না, তার মানে পসিবিলিটি বেড়ে গেল, অর্থাৎ যেটা বেসিক ভেরিয়েবলের মধ্যে কেউ না কেউ 0 হয়ে গেল, তাহলে এটা ডিজেনারেট হবে। সো ডিজেনারেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো জানলে, রেজাল্টটা জানলে তবেই পারবে, আদারওয়াইজ পারবে না। এই যে কোশ্চিনটা, এই কোশ্চিনটা হচ্ছে একদম আইআইটি জ্যামের কোশ্চিন, আইআইটি জ্যাম থেকে তুলে দিয়েছে পরীক্ষার সময়। আইআইটি জ্যাম আমি যখন পড়াচ্ছিলাম তখন আমাকে কেউ কেউ বলতো স্যার এত কঠিন কোশ্চিন আসবে নাকি, এত কঠিন কোশ্চিন আসে নাকি। তো আইআইটি জ্যামের কোশ্চিন এইগুলো, তুই বলছিস স্যার এটা কি সহজে বের করা যাবে, আমি যে হ্যাঁ, যারা কনসেপ্ট জানে তারা পেরে যাবে, নাহলে পারবে না, কিছুই পারবে না। কেমন কোশ্চিন দেখো, বলছে এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো এমন টাইপের দেখতে। বলছে এর আইগেন ভ্যালু যদি এমন হয়, তাহলে এ স্কোয়ারের আইগেন ভ্যালু কেমন হবে, 1 এর স্কোয়ার -1 এর স্কোয়ার আর হচ্ছে 3 এর স্কোয়ার, এগুলো তার আইগেন ভ্যালু হবে। নিয়ম অনুসারে তাহলে আমি কি বলতে পারবো, এর আইগেন ভ্যালু 119 হবে। তাহলে তুমি আমাকে বলবে যে স্যার এ স্কোয়ার প্লাস এর আইগেন ভ্যালু তাহলে কত হবে, আমি যে এটার আইগেন ভ্যালু, তাহলে এটা প্লাস এটা, তাহলে 2, এটা প্লাস এটা 0, এটা প্লাস এটা 12, তাহলে এদের আইগেন ভ্যালু এমন দেখতে। তুমি বলবে এ স্কোয়ার মাইনাস এর আইগেন ভ্যালু কেমন দেখতে হবে, আমি যে এটার আইগেন ভ্যালু, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা 0,
এটা মাইনাস এটা 2, এটা মাইনাস এটা হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে 8, তাহলে এই। আচ্ছা এবার বলবে যে এ স্কোয়ার প্লাস 3 এর আইগেন ভ্যালু কেমন দেখতে হবে। আমি যে এ স্কোয়ার প্লাস 3 বলছো, এ স্কোয়ার প্লাস 3 এর আইগেন ভ্যালু হবে এ স্কোয়ার মানে হচ্ছে কোনটা, দিস ওয়ান। তাহলে 3 এ মানে এখানে 3 দিয়ে গুণ, তাহলে এটা প্লাস এটা, তাহলে 1 প্লাস 3 মানে এটা 4, তারপরে 1 3 দিয়ে গুণ, তাহলে 1 প্লাস মাইনাস 3 মানে হচ্ছে -3 মানে -2, আর 9 3 দিয়ে গুণ, তাহলে 9 প্লাস 3 দিয়ে গুণ মানে 9, তাহলে 18 হলো। এবার তুমি বলবে যে এ স্কোয়ার মাইনাস 3a তার আইগেন ভ্যালু কি হবে। আমি যে এর আইগেন ভ্যালু কি হবে সেটা চেক করার জন্য নিয়ম বলছে যে এদের আইগেন ভ্যালু হবে এ স্কোয়ার মানে এটা, তাহলে এটা মাইনাস 3a তাহলে -2, আবার এটা মাইনাস 3a, তাহলে এটা -3a, তার মানে 3 দিয়ে গুণ করো তাহলে 3, তাহলে এটা হয়ে যাবে 4, আর এ স্কোয়ার মানে 9 - 9 0। এইবার আমাকে বলো যে এই সমস্ত ম্যাট্রিক্সগুলো নন সিঙ্গুলার কখন হবে। আমরা জানি জিরো আইগেন ভ্যালু থাকলে সিঙ্গুলার হয়, তাহলে জিরো আইগেন ভ্যালু কার কার আছে, আমি যে এখানে একটা আছে তাহলে এর জিরো আইগেন ভ্যালু আছে, এখানে একটা আছে জিরো আইগেন ভ্যালু আছে, এখানে একটা জিরো আইগেন ভ্যালু আছে, অর্থাৎ এই ধরনের অপশনগুলো হচ্ছে সিঙ্গুলার, এরা তাহলে সিঙ্গুলার। তাহলে নন সিঙ্গুলার কে থাকলো, একমাত্র নন সিঙ্গুলার হচ্ছে সি। পারবেই না অনেকে, কিন্তু দারুণ কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, টাইমও লাগছে না, যেন নলেজ থাকলে তো ওই পারবে, আদারওয়াইজ পারবে না। এগুলো কেন হয় সেগুলো তো ডিটেলস আলোচনা, সেগুলো করাও যায়, খুব সহজেই আছে। তো নন সিঙ্গুলার অপশনটা কিন্তু সি, অনেকেই এই অপশনটা ভুল করেছে, কারণ ওই সময় মাথায় ক্লিক করবে না, তোমরা যাই বলো না কেন ওই সময় মাথায় ক্লিক করবে না। এই একটা কোশ্চেন যেটা আমি একদম লাস্ট দিন বললাম, যে রিভিশনে বললাম যে এরকম কোশ্চেন একটা আসতে পারে, এই কোশ্চেনটাই তুলে নিয়েছিলাম, তোমরা লাস্ট পিডিএফটা দেখলে বুঝতে পারবে। এই কোশ্চেনটাতে বলছে যেটা ইউনিফর্ম কনভার্জেন্স কার জন্য হবে। আমি বলেছিলাম কোচি-শোয়ার্টজ ইনইকুয়ালিটি সাইন অফ nx বাই n স্কোয়ার, এদের মডুলাস যদি লেস ইকুয়ালস টু 1/n স্কোয়ার হয়, এটা যদি কনভার্জেন্ট হয়, এটা ওয়েস্টাস এমেন্টেজ দিয়ে ইউনিফর্ম কনভার্জেন্ট ফর অলের জন্য, সবার জন্য ইউনিফর্ম কনভার্জেন্ট, কারণ এক্স এর কোনো মানে এখানে পরিবর্তন হচ্ছে না। সো 32 প্রবলেমটা আমার এমন টাইপের দেখতে হচ্ছে। তারপরে চলে আসছো, কিছু কোশ্চিন তো সহজ আছে রে বাবা, কিছু কোশ্চিন সহজ আছে, তার মধ্যে এই কোশ্চিনটা সহজ। তুই বলছো কি করে এটা পারা যায়, 1 + 1/2n, তাহলে একটা 2n দরকার, বেশি নিয়েছো, তাহলে নিচে 3n/2n, n ক্যান্সেল, এটা ই, ওটা 3/2, তাহলে কিছু কোশ্চিন সহজ, তার মধ্যে এই কোশ্চিনটাই সহজ ছিল, যে মুহূর্তের মধ্যে পারা যাবে এরকম টাইপের একটা কোশ্চেন। যদি বলো যে এই কোশ্চেনটা কি কোশ্চেন, আমি হঠাৎ করে ভাবছি যে হঠাৎ করে অনেকের মাথা ঘুরে যাবে, বলবে স্যার পোল আবার 3D-তে কি দিলে, আমি তো পোল পোলার এগুলো 2D-তে করেছি, 2D-তে আমরা করেছি সত্যি সত্যি, পোল 3D-তে ওটাতেই অনেকের ব্রেনের উপর চাপ পড়বে। পোল মানে কি, যে এমন একটা পয়েন্ট যার পোলারটা ট্যানজেন্ট হবে, আর এখানে পোলারটা এটা, তাহলে পোল অফ দিস লাইন, বলছে এই লাইনের পোল উইথ রেসপেক্ট টু দিস স্ফিয়ার, সেটা কত। তা আমি পোলটাকে ধরে নিলাম x1 y1 z1, তাহলে এটা পোল হলে তাহলে পোলার কত হবে স্ফিয়ারের ট্যানজেন্ট ইকুয়েশনের মতো, তাহলে x1 y1 z1 সমান a স্কোয়ার, এটা আর এটা আইডেন্টিক্যাল, তাহলে এই দুটো আইডেন্টিক্যাল হলে x1/l সমান y1/m সমান z1/n সমান খুব সম্ভবত এটা lx + m, এটা p ছিল খুব সম্ভবত, তাহলে এটা p, তাহলে p যদি হয় p/ আচ্ছা আমরা কি নিচ্ছি আগে এটা, তাহলে a²/p। এবার তুমি বলবে পোলের মান, তাহলে x1 এর মান হচ্ছে la²/p, y1 এর মান হচ্ছে ma²/p, আর z1 এর মান হচ্ছে na²/p। সো পোলার বা পোলগুলো এমন দেখতে, la²/p, ma²/p, সো সি ইজ দ্য কারেক্ট অপশন। এটা কিন্তু অনেকে টাচই করবে না, পোল বলে মানে ঘাবড়ে যাবে যে পোল কি জিনিস, 3D-তে পোল মানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তার পোলার, সেটা বলে দেওয়া আছে এই লাইনটা, তাহলে পোলার ইউনিক হয়, পোলার তো ট্যানজেন্ট ইকুয়েশনের মতো, দুটোকে আইডেন্টিক্যাল করলে অ্যান্সার চলে আসছে। নেক্সট অদ্ভুত রকমভাবে ইনইকুয়ালিটি থেকে প্রথম যে কোশ্চিনটা আমি করেছিলাম সেটা হচ্ছে এই কোশ্চিনটা,
প্রথম কোশ্চেন করেছিলাম এই কোশ্চেনটা, একদম তোমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টার প্রথম পিডিএফটা তো দেখবে, এই কোশ্চেনটা প্রথমে ছিল। এর অ্যান্সার 10 আসবে, আমার এখনো মুখস্থ আছে। কারণ এম গেটার জিএম এর অঙ্ক বলেছিলাম, এম গেটার জিএম, তুই বলছো এম কি চুজ করব, এমন কিছু চুজ করবে যেন এই রাশিটা আসে, তাহলে 3x/2 চুজ করো, আর ওটা কত চুজ করবে 2y/3। তাহলে এদের আমরা কি করব, ওয়েটেড মিন নেব। ওয়েটেড মিন মানে কত, এখানে 2 আর এখানে কত 3, তাহলে ওয়েটেড মিন নিচে কত হবে 5। গেটার ইকুয়াস টু 3x/2 তার স্কোয়ার আর 2y/3 তার কিউব হোল টু দি পাওয়ার 1/5। আমরা কি জানি এখান থেকে পাবো 3x + 2y আর গেটার ইকুয়াস টু 5, আর এই দিকের টার্মটাতে আমরা দেখতে পাচ্ছি 3 স্কোয়ার আর বাই 2 স্কোয়ার, আর ওখানে 2 কিউব / 3 কিউব, আর একটা পাচ্ছ x² y³ তার টু দি পাওয়ার 1/5। কিন্তু x² y³ মান 48 বলা আছে, তাহলে 5 × 3² করলে এখানে 3 হবে, এখানে একটা কিউব ছিল তাহলে এটা 2 হবে, তাহলে 2/3, আর এখানে একটা 48 বলে আর একটা কিছু আসছে, তার নিচে 5, 3 × 48, 16 হলো, 16 × 32, 16 × 32 মানে 5, তাহলে 2 টু দি পাওয়ার 32 মানে 4, আর একটা 5 তার টু দি পাওয়ার 1/5, 1/5 5 কেটে যাবে 10, তা 10 ইজ দ্য অ্যান্সার। তাহলে এর মিনিমাম ভ্যালু হচ্ছে 10। আমি এক্স্যাক্টলি এই সেম প্রবলেম করে দিয়েছিলাম, কি করে চুজ করতে হয় সেই ট্রিকটা বলেছিলাম, ধরে 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 পরপর করাবো বলেছিলাম। তো 35 এর ইনইকুয়ালিটির কোশ্চেন যারা করেছো তারা এটা মুহূর্তের মধ্যে পেরে গেছো, না পারার কিছু নেই। এটা স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট ছিল, ম্যাপিং যখন করানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ম্যাপিং এ আর এটা বি যদি হয়, এতে যদি আমার n সংখ্যক এলিমেন্ট থাকে আর বিতে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে ওর টোটাল নাম্বার অফ ম্যাপিং কতগুলো আসবে, টোটাল নাম্বার অফ ম্যাপিং আসবে m⁴n। সেই যুক্তিতে এটা হচ্ছে অ্যান্সার। এটা ছোট্ট একটা রেজাল্ট, যে রেজাল্টটা তোমাদের জানা দরকার ছিল, জানো নিশ্চয়ই এই রেজাল্টটা। সিরিজ থেকে আবার কোশ্চেন দেখতে পাচ্ছি, সো অ্যানালাইসিস থেকে এত বেশি কোশ্চেন দিয়েছে যে বলার আর কিছু নেই। ওই জন্য যারা অ্যানালাইসিসে ভয় পায় তারা এই সমস্ত জায়গাগুলো ইগনোর করেছো, আমি জানি। যেমন এই একটা কোশ্চেন, যেটা অ্যানালিসিসের কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, কিছুই নেই, এটা কনভার্জেন্ট অ্যান্সার হবে। তুই বলছিস স্যার কী করে অত সহজে বলা যাচ্ছে? নিয়ম বলছে যেহেতু an-টা কনভার্জেন্ট, তো আমি vn এর মানটা আমি an নিলাম, হলো an যেহেতু কনভার্জেন্ট, তাহলে vn এর লিমিটিং ভ্যালু কত, আমি বলবো 0। এবার তুমি বলবে un কত চুজ করবো, আমি un চুজ করবো an/an+1। নেওয়ার পর আমরা কম্প্যারিজন টেস্ট করব, অর্থাৎ un/vn ক্যালকুলেট করবো n টেন্ডস টু ইনফিনিটি। un/vn ক্যালকুলেট করলে an/an+1, আর নিচের দিকে কত হবে n ক্যান্সেল দিয়ে, এদের লিমিট তো 0, তাহলে এটা 1/1, 0 + 1, তার মানে 1 নট ইকুয়ালস টু 0। যখনই এটা নট ইকুয়ালস টু 0 আসছে, তার মানে এটা কনভার্জ ডাইভার্স টুগেদার। সামেশন vn কনভার্জেন্ট, তাহলে সামেশন un ও কনভার্জেন্ট। সো কনভার্জ ডাইভার্স টুগেদারের রেসপেক্টে আমরা বলবো সামেশন un-টা কনভার্জেন্ট, অন্য অপশনগুলো কিন্তু আর চেকই করবো না। সহজ প্রবলেম, কিন্তু ভুল তো অনেকে করবে, কিছু বলার নেই। অ্যাডজয়েন্ট দিয়ে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটাও ভালো রেজাল্ট। বলছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, বলছে এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ তার টু দি পাওয়ার n-1। এবার যেহেতু ম্যাট্রিক্সের অর্ডার 3, তাহলে ডিটারমিনেন্ট অফ এ তার টু দি পাওয়ার 3-1 মানে 2, এর ডিটারমিনেন্ট 9, তাহলে 9 এর স্কোয়ার মানে 81। সো 81 ইজ দ্য অ্যান্সার। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো মুহূর্তের মধ্যে হচ্ছে, কিছু কিছু কোশ্চেন কিন্তু টাইম সাপেক্ষ, টাইম কিন্তু লাগছে। বিশেষ করে এই কোশ্চেনটা কি বলতে চাইছে, এটা সহজ কোশ্চেন অবশ্য, 3 অ্যান্সার আসবে। 73 না, এটা 3, এটা ভুল আছে, 3 আসবে। 3 আসবে কেন, তার কারণ হচ্ছে r = আমরা ধরে নেই r এর মানটা xi + yj + zk, বলছে কোথায় বলা তো নেই, আমি যেটা ধরতেই হয় এটাই r, তাহলে এটা r ভেক্টর। আর ডাইভারজেন্ট r মানে হচ্ছে del.r, del.r মানে হচ্ছে i del x, j del y, k del z, আর এই দিকে থাকছে তোমার xi + yj + zk। নিয়ম কি, ডট প্রোডাক্ট, তাহলে এটা del x, তাহলে del x, তারপর কি হবে del y, তারপর কি হবে del z,
তার মানে তুমি পাচ্ছ 1 + 1 + 1 দিস ইকুয়ালস টু 3। সো 3 ইজ দ্য অ্যান্সার। এতে মনে হয় অপশনটা ছিল, তাহলে 3 হচ্ছে অ্যান্সার। কিছু কিছু কোশ্চিন অন্তত সহজে করা যাচ্ছে। এই কোশ্চিনটা আমিও পারবো, মানে নিউমেরিক্যাল সাধারণত পড়াইনি, কিন্তু নিউমেরিক্যালের কোশ্চিন এটা একদম স্ট্যান্ডার্ড কোশ্চিন, সহজ কোশ্চিন। তুই বলছিস কী করে বোঝা যাবে? কোশ্চিনটা বোঝার উদ্দেশ্য হচ্ছে 10 বার যখন ফরওয়ার্ড ডিফারেন্স তুমি করেছো 10 বার, তার মানে তোমার ডিগ্রিটা মিনিমাম 10 আসতে হবে, নাহলে বাকিগুলো 0 হয়ে যাবে। কিন্তু এর ডিগ্রি 10 শুধুমাত্র এই টার্ম এই টার্ম এই টার্ম এই টার্ম গুণ করলে ডিগ্রি 10 আসবে। তাহলে এদের ডিগ্রি কত আসবে হিসেব মতো? এ বি সি ডি x⁻10। তাহলে এদের যখন তুমি ডেল 10 করছো, তাহলে 10 বার মানে এদের মানটা আসবে, এটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, তাহলে এটা ফ্যাক্টরিয়াল 10 ABCD। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা মুহূর্তের মধ্যে করা উচিত ছিল, সহজ কোশ্চিন কিছুই না। আর ডুয়ালিটিতে আমরা একটা কোশ্চিন করেছিলাম যে যদি নো সলিউশন হয় তখন কি হবে, এরকম একটা কিছু ছিল। যেহেতু প্রাইমালের অপটিমাল সলিউশন আছে, তার ডুয়ালেরও থাকবে। অপটিমাল সলিউশন যদি প্রাইমালের থাকে, তাহলে ওটা ডুয়ালেরও সলিউশন থাকবে। এমন অঙ্ক তুমি খুঁজেই পাবে না যে প্রাইমালের সলিউশন আছে ডুয়ালের নেই, আমি যেটা হতে পারে না। সো এটা স্ট্যান্ডার্ড রেজাল্টের মধ্যেই পড়ে। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলপিবি থেকে ভালো ভালো বেশ কিছু কোশ্চিনের মধ্যে এটা। সিমসন 1/3 যে কোশ্চিনটা আছে, এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। সিমসন 1/3 গিভস দ্য বেটার রেজাল্ট। এটার অ্যান্সারটা হবে সিমসন 1/3 গিভস দ্য বেটার রেজাল্ট। তার মানে বি ইজ দ্য কারেক্ট অপশন। বিটা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অপশন হবে। আরেকটা কোশ্চেন আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভলিউম বের করার গল্প। আমরা কিন্তু ভলিউমের এই সমস্ত লেভেলের প্রবলেমগুলো করেছিলাম, সুন্দর প্রবলেম। অনেকে জানো যে আমি তোমাদের একটা বলেছিলাম যে যদি রোটেট করা হয় আর কোনো একটা পাখা যদি আমার এরকম থাকতো, তাহলে সেই পাখাটার এরকমই রোটেশন করতাম। তো সেটা কিছুই না, এই ডিস্টেন্সটা যদি আমার P(x_y) হয়, তাহলে এটা ওয়াই, তাহলে ওয়াই রেডিয়াসের আমি সার্কেলের আগে ডিস্কের এটা নিতাম, তাহলে Py²। তাহলে Py² দিয়ে ওয়াই যখন পাবে, তাহলে Py² ইন্টিগ্রেশন করছো, সরি পি বলছি, পাই। তাহলে পাই মানে হচ্ছে সার্কেলের ক্ষেত্রফল, তাহলে Py², তাকে 360 দিয়ে ঘুরিয়েছো, মানে আফটার রিভলিউশন অ্যাবাউট এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিসের রেসপেক্টে রিভলভ করার পর কত আসছে, তাহলে সেটা হচ্ছে তোমার পাই, কারণ এটা তো আমার ওয়াই হবে, তাহলে Py² dy, Py² dy, এটা হচ্ছে তার অ্যান্সার। লিমিটটা কত হবে? লিমিটটা বলছে এক্স এর মান 0 থেকে 1। আচ্ছা, কিন্তু এটা এক্স এর মান 0 থেকে 1 আছে, তাহলে লাইন সেগমেন্ট রিভলভ করছো, ইজ রিভলভ অ্যাবাউট এক্স এক্সিস, এক্স এক্সিসের রেসপেক্টে রিভলভ করছো, এক্স এক্সিসের রেসপেক্টে রিভলভ করছো। আমি যেটা করলাম সেটা এক্স এক্সের রেসপেক্টে রিভলভ করছে। ছবিটা কেমন? এই ছবিটা হবে না, ছবিটা হবে যে এক্স প্লাস x/1 y/1/2 1। তাহলে এর ছবি হবে এক্স এর মান দিস 1/2 আর 1, তাহলে এই হচ্ছে ছবি। তাহলে একে আমি এক্স এক্সিসের রেসপেক্টে রিভলভ করছি, তাহলে এক্স এক্সিসের রেসপেক্টে রিভলভ যদি করি, তাহলে এটা ডিএক্স হবে, সরি ভুল বলেছেন, এটা ডিএক্স হবে, তাই তো। তাহলে এক্স এক্সিসের রেসপেক্টে রিভলভ করলে এই সার্কুলার ডিস্ক, তার এক্স এক্সিস রিভলভ মানে 0 থেকে 1, তাহলে এটা 0 থেকে 1 যেহেতু বলা আছে, ভলিউমের মান হচ্ছে দিস 1। তাহলে অ্যান্সার কি হবে? পাই, তারপরে তুমি পাচ্ছ এখানে 0 থেকে 1 ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস y² যেহেতু নিয়েছো, তাহলে ওয়াই এর মান হবে 1 মাইনাস x/2, তাহলে 1 মাইনাস x/2 তাদের স্কোয়ার, তার সঙ্গে ডিএক্স, তার মানে তুমি পাচ্ছ পাই বাই ফোর 0 থেকে 1 ওয়াই মাইনাস এক্স এর স্কোয়ার। আমার তো মনে হচ্ছে অ্যান্সার ভুল হয়েছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তারপরে পাচ্ছি আমরা পাই/4, আর এটা x মাইনাস x²/2 প্লাস x³/3, লিমিট 0 থেকে 1, তার মানে পাই বাই ফোর এখানে 1
মাইনাস এটা 1/2 প্লাস 1/3 দিস ইকুয়ালস টু পাই বাই ফোর এটা হচ্ছে 1/2 প্লাস 1/3 সো পাই/4 আর এখানে 3 6 আর উপরে হবে 3 প্লাস 1 মানে 5 তাহলে 5/this 1 কত অ্যান্সার আসছে পাই/4 5 পাই এত না তাহলে পাই/5 হচ্ছে this 1 জাস্ট রেজাল্টটা একবার একটু খালি দেখে নিচ্ছি আচ্ছা এখানে একটা ভুল করেছে সেই ভুলটা হচ্ছে এখন ধরতে পারলাম এটা এক্স শুধু এক্স স্কোয়ার হবে তাহলে এক্স স্কোয়ার হলে এখানে চেঞ্জ হয়ে গিয়ে হবে পাই/4 1 বসালে 0 বসালে 0 এটা 0 1/3 সো পাই/12 সো পাই/12 ইকুয়ালস টু কারেক্ট অ্যান্সার তা ভলিউম বের করার যে প্রবলেমটা এটা কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম এমন নয় যে এরকম অঙ্ক করানো হয়নি ভালো প্রবলেম স্ট্যান্ডার্ড প্রবলেমের মধ্যেই পড়ছে চলে আসো 44 অনেকগুলো প্রবলেম দেখতেই পাচ্ছ আমার ভিডিওটাই হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেল যদিও আমি 1.5 ঘন্টার মধ্যে তাহলে সলভ করতে পারবো যা বোঝা যাচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থ্রু দিস পয়েন্ট এই পয়েন্ট দিয়ে যাবে তো এই পয়েন্ট দিয়ে যাবে মানে আলফা বিটা গামা সব আলফা বিটা ঠিকই আছে আর প্যারালাল টু দ্য জেড এক্সিস মানে হচ্ছে x/0 y/0 z/1 এটা হচ্ছে জেড এক্সিসের ইকুয়েশন তাহলে যেখানে যেখানে 0 0 1 আছে সেটা কারণ ডিরেকশন রেশিওগুলো তো প্যারালাল বলে দেওয়া আছে তো প্যারালাল হলে তো এর ডিরেকশন রেশিওটাই নেবে ডিরেকশন কোসাইন হচ্ছে যদিও তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার যে কোশ্চেনটা আমি দেখছি অনেকে ভুল করেছো সেই কোশ্চেনটা হচ্ছে দিস ওয়ান আমি কিন্তু এখানে কিন্তু কন্টিনিউটি বলেছে সো কন্টিনিউটি বলেছে স্ট্যান্ডার্ড রেজাল্ট আকারে বলো কন্টিনিউটি মানে কি কন্টিনিউটি কথাটির মানে হচ্ছে যে পেন না তুলে অনবরত একটা কার্ভ তো আমার প্রশ্ন হচ্ছে মডিউলাস ফাংশন হোক এই ফাংশনটা ছবি যদি আঁকতে চাই তাহলে 2025 এখানে লেখা আছে এদেরকে দিয়ে এরকম টাইপের একটা ছবি হবে তো এই ছবিটা কি পেন না তুলে আঁকা যাবে না যাবে তাহলে এটা এভরিওয়্যার কন্টিনিউয়াস যদি ডিফারেন্সিয়েবল বলতো তাহলে বলতাম এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না কিন্তু ডিফারেন্সিয়েবল তো বলিনি কন্টিনিউয়াস বলেছে সো এভরিওয়্যার কন্টিনিউয়াস দিস ওয়ান অনেকে এই কোশ্চেনটা দেখলাম ভুল করেছো আমাকে বললেও অনেকে যে এটা কিন্তু ভুল করেছো আচ্ছা মোমেন্ট অফ ইনার্শিয়া এই কোশ্চেনটাই আমি এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই লাস্ট ক্লাসে বলেছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হোলো স্ফিয়ার হয় তাহলে কম হবে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে জড়তার ভ্রামক জড়তা মানে কি যে হলো ফাঁকা ফুটবল তার মোমেন্ট অফ ইনার্শিয়া একটু কম হবে কিন্তু যদি সলিড হতো তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া একটু বেশি হতো এটা সলিডের ক্ষেত্রে আর এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া কার ক্ষেত্রে স্ফিয়ারের ক্ষেত্রে হোলো স্ফিয়ারের ক্ষেত্রে সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা লিখেও দিয়েছিলাম আমি তোমাদেরকে যে মোমেন্ট অফ ইনার্শিয়া কার ক্ষেত্রে কি হয় আরেকটা কোশ্চেন রিলেশনের দিয়েছে সেটা ভালো কোশ্চেন সহজ কোশ্চেন রিলেশনের এই কোশ্চেনটা বলছে রিফ্লেক্সিভ তো হবেই কারণ এ কে চিনবে 3 থেকে ছোট হওয়ার জন্য সো রিফ্লেক্সিভ হবে সিমেট্রিক আমি যে b-a করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ঘুরে যাবে অর্থাৎ এ যদি বি কে চেনে তাহলে বি এ কে নাও চিনতে পারে তুই বলছো কেমন যেমন আমরা দেখতে পাচ্ছি যে 5 কার সঙ্গে রিলেটেড না 5 রিলেটেড হচ্ছে আমরা বলতে পারি যে 2 রিলেটেড হচ্ছে কার সঙ্গে রিলেটেড না 2 না লিখে আমি তো বলছি 3 কার সঙ্গে রিলেটেড 3 হচ্ছে 1 এর সঙ্গে রিলেটেড বা 4 এর সঙ্গে রিলেটেড কি হচ্ছে 4 না বলে আমি বললাম 7 এর সঙ্গে রিলেটেড তুই বলছিস কেন কারণ 3 - 7 মানে -4 -4 3 থেকে ছোট এটা ঠিক আছে কিন্তু 7 আবার 3 এর সঙ্গে রিলেটেড নয় কেন রিলেটেড নয় কারণ 7 - 3 মানে 4 সেটা 3 থেকে ছোট নয় তাহলে এটা সিমেট্রিক হবে না ট্রানজিটিভ আমি যে ট্রানজিটিভও হবে না কারণ ক্রস করে যাবে 3 + 3 6 হয়ে যাবে সো ট্রানজিটিভও হবে না সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এটাই একমাত্র অ্যান্সার
এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর এটাই একমাত্র এর পারফেক্ট অ্যান্সার। সো ভালো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা 9-10 ক্ষেত্রেও পেলে, 11-12 ক্ষেত্রেও পাচ্ছ। সো অ্যানালাইসিস থেকে ভালো কোশ্চেন এসছে, বেশি কোশ্চেন এসছে। এতটা কোশ্চেন হয়তো তোমরা আশা করোনি, এছাড়া একটু কম কোশ্চেন আসলে বেঁচে যেতাম। এই ধরনের অঙ্কগুলোর অ্যান্সার করার উত্তরই হচ্ছে ইকুয়াল করতে হবে, অর্থাৎ এক্স আর 2 - x ইকুয়াল করলে এক্সের মান হবে 2x এর মান 2, x এর মান 1। তাহলে 1 পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে, আর কোথাও লিমিট এক্সিস্ট করবে না। তাহলে কোথায় লিমিট এক্সিস্ট করবে? সি এর মান যদি 1 হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে। তাহলে ফর সি ইকুয়ালস টু 1 অনলি। সো দুটোকে ইকুয়াল করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে কনক্লুশন টানতে পারতাম। ভালো প্রবলেম দিস ওয়ান। নেক্সট বলছে যে ফর এনি for the statement for any n there exists an abelian group of order n, in this statement n কি হবে? অর্থাৎ z10 is the আদর্শ এক্সাম্পল। z10 আমরা বলছি দেয়ার এক্সিস্ট বলেছে, সব গ্রুপগুলো হবে না, কিন্তু দেয়ার এক্সিস্ট বলেছে। তাহলে z10 হচ্ছে এমন একটা আদর্শ এক্সাম্পল যেটা সবসময় অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এই এনটা কি হবে? যে কোনো ইন্টিজার। তাহলে এটা কিন্তু এনি পজিটিভ ইন্টিজার হবে। এনি পজিটিভ ইন্টিজার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে কোনো পজিটিভ ইন্টিজার, নেগেটিভ হলে হবে না, কিন্তু পজিটিভ ইন্টিজারের জন্য এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো নম সংক্রান্ত যে কোশ্চিনটা ছিল, স্ট্যান্ডার্ড ভালো কোশ্চিন, এমন নয় যে খুব জটিল, যদিও এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তোমরা যদি বলো কেন, নম কথাটি মানে হচ্ছে এখানে যে দেওয়া আছে যেটা, ওর সিম্বলটা স্ট্যান্ডার্ড সিম্বল দিস ওয়ান, ইনার প্রোডাক্ট। তো ইনার প্রোডাক্ট যদি জটিল লাগে ডট প্রোডাক্ট বলো, তাহলে এর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি হবে? আমি যেগুলো সব ঘটবে, ইফ অ্যান্ড অনলি হবে। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আমরা যখন আলফা মাইনাস বিটা বা আলফা প্লাস বিটা তার নম নেব, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা কিচ্ছু না, আলফা প্লাস বিটা তার ডট প্রোডাক্ট নাও। তা আলফা প্লাস বিটার ডট প্রোডাক্ট করলে এটা স্কোয়ার করতে হবে অবশ্যই। তারপরে তুমি আলফা ডট আলফা, তাহলে নম আলফা তার স্কোয়ার প্লাস 2 টাইমস অফ আলফা বিটা এমন থাকবে, প্লাস নম বিটা তার স্কোয়ার। আমার প্রশ্ন হচ্ছে যদি এটা 0 হয়, তাহলে এখানে তুমি প্লাসও লিখতে পারবে, মাইনাসও লিখতে পারবে, 0 তো, তা প্লাসও ঘটবে মাইনাসও ঘটবে, দুটোই ঘটবে। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইফ অ্যান্ড অনলি অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। আরেকটা কোশ্চেন, খুব সুন্দর একটা সহজ কোশ্চেন, অ্যানালাইসিসের ইমিডিয়েটলি পারা যাবে। সেই কোশ্চেনটা হচ্ছে যে এক্সেন অর্থাৎ কনভার্জেন্ট সিকোয়েন্স যদি হয় তাহলে এক্সেনটা কি হবে? বাউন্ডেড। আমি যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এই পৃথিবীতে যত কনভার্জেন্ট সিকোয়েন্স আছে সবাই বাউন্ডেড, আনবাউন্ডেড হওয়ার কোনো চান্স নেই, বাউন্ডেড হবে। এই একটা কোশ্চেন যেটা কনফিউজড করে দিচ্ছে অনেককে, কারণ এই কোশ্চেনটার অ্যান্সার ভুল অনেকে লিখছে। তার কারণ হচ্ছে আমরা যখন বলতাম যে প্রবাবিলিটি অফ সাকসেস বাইনোমিয়াল ল, সেটা সমান সমান ছিল NCI p টু দি পাওয়ার i 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস i। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু কোশ্চেন হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে AI মানে হচ্ছে এক্স্যাক্টলি আই সাকসেস হচ্ছে দিস ওয়ান। কিন্তু এখানে কায়দা করে কি করেছে? এক্স্যাক্টলি আইথ সাকসেস লিখেছে, আইথ, অর্থাৎ আইথ পজিশনের সাকসেসটা কত হবে? আইথ পজিশনের সাকসেস কথাটির মানে হচ্ছে তার আগের পজিশনগুলোতে কি হবে? তার আগের পজিশনগুলোতে ফেলিওর হবে, অর্থাৎ আগের পজিশনগুলো মাস্ট বি ফেলিওর। কারণ আইথ বা আরেথ পজিশনের সাকসেস যখন বলছে তাহলে আগের পজিশনগুলো সব ফেলিওর হবে। সো এ অ্যান্সারটা কিন্তু হবে না, এই অ্যান্সারটাও হবে না, এটাও অ্যান্সার হবে না, বি অ্যান্সারটা হবে। কারণ হালকা চেঞ্জ, আরেথ এটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ল। তো আরেথ যখন বলেছে অন্য, যদি আইথ বা আই যদি বলতো, আই মানে কি? আই সংখ্যক, আর এটা মানে অততম। তাহলে অততম আর সংখ্যক দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বি অ্যান্সারটা কারেক্ট হবে। এটা তোমরা সবাই কনফিউজড হয়ে গেছিলে, সো বি অ্যান্সার কিন্তু কারেক্ট হবে। আমি ভেক্টরে যেমন কোশ্চিন তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাস করতে গিয়ে বলেছিলাম, এই কোশ্চিনটাও ওরকম টাইপের কোশ্চিন, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়েছে ওয়ান, তাহলে এই স্ট্রেট লাইনটা কি ইন্ডিকেট করে? কনসেপ্ট থাকলে তবেই নামাতে পারবে। আমি বলবো এটা এ পয়েন্ট দিয়ে পাস করবে, বি এর সঙ্গে প্যারালাল হবে, তাহলে এ পয়েন্ট দিয়ে পাস করবে স্ট্রেট লাইন যেটা পাসিং থ্রু এ আর প্যারালাল টু বি, সো দিস ওয়ান, ভেরি সিম্পল। তাহলে মুহূর্তের মধ্যে করা যাবে এরকম টাইপের কোশ্চেন দিস ওয়ান, যদি জানা থাকে। না জানা থাকলে তো কঠিন, যাই বলো না কেন, না জানা থাকলে কঠিন। এবার 24-এর যে কোশ্চেনটা ছিল সেখানে খুব সম্ভবত
এই কোশ্চিনটা এখানে বার চিহ্ন কেন আছে? বার নয়, এটা এ ক্রস বি। আমরা জানি এ এর মধ্যে এলিমেন্ট আছে দুটো, বি এর মধ্যে এলিমেন্ট আছে চারটে, তাহলে এ ক্রস বি এর মধ্যে এলিমেন্ট আছে 2 গুণ 4 মানে 8টা হলো। তাহলে পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বি, এদের এলিমেন্ট হবে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 যেখানে থাকবে সেটাই অ্যান্সার, 2 টু দি পাওয়ার 8 দিস ওয়ান। সো দিস ইজ দ্য অ্যান্সার, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে অ্যান্সার। এই গেল। নেক্সট চলে আসো, এই ধরনের প্রবলেমগুলো কনফিউজ করে দেওয়ার মতো, কারণ তোমরা এই প্রবলেমগুলো অনেকেই পারবে না, অনেকে জানো না এই কনসেপ্টগুলো, সেটা আমি বলে রাখি। নর্মাল ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে? নর্মাল ডিস্ট্রিবিউশন মানে একদম নর্মাল পার্সনের মতো, অর্থাৎ এখানেই সবাই বেশি জন থাকবে, আর খুব এক্সট্রিম পর্যায়ের ভালো অল্পজন, আর এক্সট্রিম পর্যায়ের খারাপ অল্পজন, আর এভারেজ সেটা হচ্ছে অনেকজন। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ। নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু সিমেট্রিক হয়। নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশন যদি আমাকে বলো 1/√2 পাই, আর যেহেতু মিউ বলেছে তাহলে মিউ সিগমা, তাহলে 1/√2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার। স্ট্যাটিস্টিক্সের প্রবলেম বলছে এই যদি হয় তাহলে তুমি সেন্ট্রাল মোমেন্ট অফ থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট কথাটির মানে হচ্ছে যে আমি A3 তোমাকে বের করতে বলছে বা M3 তোমাকে বের করতে বলছে। সেন্ট্রাল মোমেন্ট মানে M3 বের করতে বলছে। M3 মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ তার কিউব। তার মানে এটা বলছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স মাইনাস মিউ আর এফএক্স এর মান হচ্ছে দিস ওয়ান, তাহলে এফএক্স ডিএক্স। কোশ্চিন হচ্ছে 3। কোশ্চিন হচ্ছে যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে এক্স মাইনাস মিউ তার কিউব যখন করেছো তার অড ফাংশানের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করলে 0 হয়, তার মানে এদের ভ্যালু কোনো মতেই থাকবে না। ইভেন যদি হতো তাহলে আলটিমেটলি মিউয়েরই কিছু একটা টার্ম আসতো, কিন্তু যেহেতু এটা অড ফাংশন সেই জন্য এই ভ্যালুটা আর কিছু আসবে না। আমরা এমনিতেও জানি সেন্ট্রাল মোমেন্ট যেগুলো আছে সেখানে অডের জন্য 0 আর ইভেনের জন্য শুধু ভ্যালুগুলো থাকবে। তো রেজাল্ট আকারে মনে রাখলেও এই অঙ্কটা এটাই হবে, এই অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি 56। এই প্রবলেমটাই একমাত্র এমন প্রবলেম যেটা 9-10-এরও এসছিল, এখানেও এসছিল, দুবার কোশ্চিনটা এসছে। সো পি কিউর মান -1 হবে। ক্যালকুলেট করে তোমরা একটু দেখতে পারো, পি কিউর মানটা 1 ছাড়া আর কিছু আসবে না। তারপরে 57-এর প্রবলেমটা যা ইচ্ছে তাই একটা কঠিন প্রবলেম দিয়েছে। কঠিন প্রবলেম এই সেন্সে বলছি যে এটা তোমাকে ক্যালকুলেট করে করে দেখতে হবে। থিওরিফিকেশনের অঙ্ক, যথেষ্ট জটিল জটিল কনসেপ্ট, একটু ঘোরানো কোশ্চিন। তুমি বলছো কেন? কারণ যদি বলতো যে আলফাটা ডাবল রুট, এটা যদি বলতো তাহলে একরকম গল্প হতো। এখানে বলা নেই আলফাটা ডাবল রুট, বলা আছে এটা হচ্ছে ফ্যাক্টর। তার মানে আলফাটা ডাবল রুট। আলফা ডাবল রুট মানে বিটা আর একটা ধরে নিলাম, ধরে নিলে কি পাচ্ছি? আলফা প্লাস বিটা তাদের মান 0। এখান থেকে আলফা বিটা প্লাস আলফা বিটা তাদের মান হচ্ছে -3p প্লাস 3p। আর আলটিমেট কনক্লুশন হচ্ছে পরের লাইনে পাচ্ছ আলফা বিটা এদের মান হচ্ছে -q। এই তিনটে জায়গা থেকে আলফা বিটা বের করে এলিমিনেট করে দাও, দিলে যে রেজাল্টটা আসবে সেটা অলরেডি আমি চেক করে নিয়েছি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো সিটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। এর পরের যে কোশ্চেনটা সেটা ইমিডিয়েট কোশ্চেন, এটা বলার কিছু নেই। সেটা হচ্ছে পি স্কোয়ার এই টাইপের যত গ্রুপ আছে এই পৃথিবীতে সবাই কমিউটেটিভ। পি স্কোয়ার টাইপের যত গ্রুপ আছে সবাই কমিউটেটিভ। আর একটা প্রবলেম আমরা একদম লাস্ট দিন এই প্রবলেমটা করেছিলাম, একদম সেম টাইপের প্রবলেম, যদিও একটু লেন্দি হচ্ছে কিন্তু সেটা করা যাবে। বিটা গামা ফাংশনের হালকা কনসেপ্ট থাকলেই তোমরা এটা করতে পারবে। আর এই কোশ্চেনটা কি বলতে চাইছে যে √(x) এদের মান যদি আমি টি ধরতাম, বা আমি যদি এক্স এর মানটা টি স্কোয়ার ধরতাম, তাহলে এই অঙ্কটা হয়ে যেত। এটা মানে কি ডিএক্স এর মান হচ্ছে 2t dt, ডিএক্স এর মান 2t dt। লিমিটিং ভ্যালু কি আসবে? 1/2 0 থেকে ইনফিনিটি। এক্স এর জায়গায় মান বসালে t⁴ -t, আর এই জায়গায় বসবে 2t dt। ইনডাইরেক্টলি বলা হচ্ছে 2 কেটে যাচ্ছে, তাহলে 0 থেকে ইনফিনিটি e⁻−t t⁵15 কে লিখতে পারি 16 - 1 dt। সো এই হলো আমার গামা 16 কে আমরা লিখতে পারি 15-এর ফ্যাক্টরিয়াল। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরের লাস্ট যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ সেই কোশ্চিনটা আমি বলেছিলাম যে একদম এই লেভেলেরই একটা কোশ্চিন আসতে পারে, আর সেই লেভেলের কোশ্চিনটা পরীক্ষার সময় এসছে। সেটা হচ্ছে
টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টরিয়াল এন, এদের যে ভ্যালুগুলো, তার ভ্যালুগুলো কি করে বের করবে? তার উত্তর হচ্ছে এ এন সমান সমান রেডিয়াস অফ কনভারজেন্স বের করার ফর্মুলা আমি বলেছিলাম পাওয়ার সিরিজ থেকে, এই কোশ্চিনটাই সব থেকে বেশি আসতে পারে। 1/r সমান সমান আপার বা রেশিও টেস্ট দিয়ে করো এ এন প্লাস 1/an, তাহলে সেখান থেকে পাওয়া যাবে লিমিট, এদের মান হবে n+1 তার টু দি পাওয়ার n+1, নিচে n+1 তার ফ্যাক্টরিয়াল, উপরের দিকে হবে n ফ্যাক্টরিয়াল, আর নিচের দিকে হচ্ছে n টু দি পাওয়ার n। কাটাকাটি করলে যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে লিমিট একটা n+1 কেটে যাচ্ছে টু দি পাওয়ার n, আর এটা কেটে গিয়ে এখানে n+1 থাকবে, একটা কেটে গিয়ে n টু দি পাওয়ার n থাকবে, দিয়ে আলটিমেটলি পাওয়া যাচ্ছে 1+1/n তার টু দি পাওয়ার n, তার মানে এটা e, তাহলে 1/r এর মান e, তার মানে r এর মান 1/e, সো রেডিয়াস অফ কনভারজেন্স অফ দিস পাওয়ার সিরিজ সেটা সমান সমান 1/e। এই গেল কমপ্লিট জায়গা। আশা করি এটা সলভ করতে গিয়ে ভালোই টাইম লাগলো, যাই বলো না কেন 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো সলিউশন করে দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের মতো করবে, কিন্তু যাই বলো না কেন পরীক্ষা শেষ, লেন্দি কোশ্চিন ছিল, এটা বলার বাকি রাখে না। 11-12 যে লেভেলের কোশ্চিন হওয়া উচিত সেই লেভেলেরই হয়েছে। কাট অফ মার্কস আমি অ্যানালাইসিস করব, কিন্তু কাট অফ মার্কস অ্যানালাইসিস করতে গেলে ওই সেই মিথ্যে কথা বলা হবে, সেই সমস্ত মিথ্যে কথা বলতে গেলেও একটু ভালো করে আমি আগে অ্যানালাইসিস করি যেন মিথ্যেটা কম হয়। তো সেটা করে যা বুঝতে পারছি কাট অফ মার্কসটা নিচে নেমে যাবে। 11-12 এমনিও সিট সংখ্যা অনেক কম, আর অলরেডি তোমরা পেয়ে গেছো, ঘোষণা করে দিয়েছে যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা সেটা কিন্তু আগে দেবে, তার মানে ফ্রেশার্স যারা আছো তাদের চান্সেসটা কিন্তু কিছুটা কম হয়ে গেল, আর সেটা আমি আগে থেকেও ফিল করেছিলাম যে এটাই হওয়া উচিত, সেটাই করবে হয়তো। তো ফ্রেশার্সটা কিন্তু 10 নম্বর পিছিয়ে থেকেই তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিলে। যাই হোক, একটা 3 মাসের বা 3.5 মাসের একটা অতিরিক্ত পরিশ্রম একটা জায়গা ছিল, এই পরিশ্রমটা যারা করেছো তারা পরবর্তীতে যখনই তোমরা সার্ভিস পেয়ে যাবে বা যাই পাও না কেন, সার্ভিস পেলে বা পরবর্তীতে অন্য কোনো জব পেলে, এই পরিশ্রমটা তোমাদের মনে থাকবে, এই ডেডিকেশনটা তোমাদের মনে থাকবে, যেটা তোমরা কর্মজীবনেও অ্যাপ্লাই করবে। অবশ্যই ডেডিকেশন হার্ডওয়ার্ক না থাকলে কোথাও সাকসেস পাবে না, সাকসেস তো ডেডিকেশন হার্ডওয়ার্ক থেকেই আসে। তো কর্মজীবনে অবশ্যই তুমি তোমার এই ডেডিকেশনটা অ্যাপ্লাই করো। যথেষ্ট সলভ করে দেওয়ার চেষ্টা করলাম, অ্যান্সার কি শুধু না সলভ করে দিলাম, অ্যান্সার কিও তোমরা পেয়ে যাবে, সমস্ত অ্যান্সার কি আমি A to Z যা আছে সব অ্যান্সার কিগুলো অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে গেছে। তো এই অ্যান্সার কিটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আরও যে বাকি অ্যান্সার কিগুলো আছে সব অ্যান্সার কিগুলো তোমরা এখানে পেয়ে যাবে, আমি ওটা তোমাদেরকে দিয়েও দেবো, ডেসক্রিপশনটাতেই তোমরা পেয়ে যাবে, ইউটিউবের ডেসক্রিপশনটাতে পেয়ে যাবে। এর পরবর্তীতে অ্যান্সার কি মানে এখানে আমার কোন সেট আছে দেখে নেই, এ সেটের অ্যান্সার কি, তারপরে আচ্ছা বি সেটের অ্যান্সার কি, সি সেটের অ্যান্সার কি, ডি, 3টে সেটের অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখে নেবে, মিলে নেবে। তারপরে বোঝো যে কত আসছে, 50 মানে হেলদি আছে, 50 মানে যথেষ্ট ভালো, কারণ 50 পাওয়াটা অত সহজ না। যারা যারা 50-এর উপরে পেয়েছো তারা কিন্তু একদম শিওর থেকো 11-12 জব পাবে, আর 11-12 কিন্তু সিট সংখ্যা অনেক কম। যাই হোক, আমিও দীর্ঘদিন ধরে তোমাদের জন্য পিছনে লেগেছিলাম, এবার অনেকটা শান্তি। যদিও আমরা আপার প্রাইমারি আর তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু শুরু করছি, সেটার জন্য তোমরা যোগাযোগ করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে নেবো, অনেকজন ডেডিকেটেডলি পড়বে এরকমও আছো, আর যারা সিরিয়াস নও তারা অবশ্যই জয়েন করো না, সিরিয়াস হলে তবে জয়েন করো, কারণ 11-12 বা 9-10 আমি এতদিন ধরে যে পড়ালাম খুব স্যাটিসফাইড, মানে এমন এমন দিন হয়েছে যে দিনগুলোতে দেখেছি যে লাস্ট টাইম পর্যন্ত যতজন জয়েন করেছিল ততজন জুমে আর অ্যাপের মধ্যে আছো, জুমে ক্লাস হচ্ছিল। আমার লাস্ট দিনের ক্লাসটা আমি 8:30টায় শুরু করেছি, 12:10, 12:05 শেষ করেছি, প্রায় প্রতিদিন 11:30 পর্যন্ত রাত্রিবেলা ক্লাস হচ্ছিল, সেটা অল্প স্বল্প নয়, অনেক কিছু। যাই হোক, সবাই খুব ভালো থাকো, সবার চাকরি হোক এই কামনাই করি। ইন্টারভিউর জন্য একটা ডেমো কিছু একটা আলোচনা করব, ইন্টারভিউর জন্য কি করতে হবে না করতে হবে, কারণ ইন্টারভিউ বা ডেমো ক্লাস সেটা কিন্তু বড় ফ্যাক্টর। যারা 11-12 জন্য ক্লাসে পড়াও
যারা ছোট ছোট বাচ্চাদের পড়াও, তাদেরকে এবার একটু সুন্দর করে কোনো একটা টপিকস পড়ানোর চেষ্টা করো, যে ওই টপিক্সটাই বারংবার পড়াচ্ছ, তুমি তোমার মতো করে ওয়েল প্রিপেয়ার্ড। যেমন আমি ধরো প্রিপারেশন নিয়ে এসেছি, নাহলে তোমরা যদি বলো যে স্যার এই কোশ্চিনগুলো আপনি সঙ্গে সঙ্গে টাইপ করে নিলে, হ্যাঁ টাইপ করে নিয়েছে, তো ওরকম তোমরা টাইপ করে নেবে, পিডিএফ করে নেবে, স্লাইডিং করে দেখাবে, বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করো। কারণ তোমার এই রেপ্রেজেন্টেশনটা, এই প্রকাশ করার ভাবটাই কিন্তু 11-12-এর ডেমো ক্লাসে কাজে লাগবে। অর্থাৎ 11-12-এর ডেমো ক্লাসে যদি তুমি একটা কথা হয়তো বারংবার বারংবার বলছো, তো বিরক্ত হয়ে যাবে। তো দেখবে যে রিপিটেড টার্ম বারবার যেন না হয়, যে আমি যা বলছি সেটা কি বারবার করে বলছি, সেইগুলো খেয়াল রাখতে হবে যা দেখতে পাচ্ছি। কারণ ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু দরকার, যে ফার্স্ট ইমপ্রেশনটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে যে সমস্ত স্যার ম্যাডাম ইন্টারভিউ বোর্ডে থাকবে ওনারা কিন্তু তোমার ক্লাস দীর্ঘক্ষণ দেখবে। আর তোমার ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট অ্যাপিয়ারেন্স যদি খারাপ হয়, বলছে ঠিক আছে ঠিক আছে তুমি চলে আসো, অর্থাৎ নিচে তোমাকে নামিয়ে দেবে। যত ইন্টারভিউতে নিয়মই হচ্ছে যে নিচে যদি তোমাকে নামিয়ে দেয়, বা যদি বলে ঠিক আছে ঠিক আছে তুমি পারছো না, ঠিক আছে আচ্ছা তাহলে তুমি যাও, এটার মানে তোমার ইন্টারভিউ খুব খারাপ হয়েছে। তখন তুমি বাইরে এসে যদি বলো যে আমার স্যার জানেন তো কেউ কোনো কোশ্চিনই অ্যান্সার করতে দিল না, একটাও বললো না, আমি বারংবার বলছিলাম স্যার আরও কিছু কোশ্চেন করুন, আরও কিছু কোশ্চেন করলো না। অর্থাৎ তোমার ইমপ্রেশন বুঝে গেছে প্রথম চান্সে, সেই জন্য তোমাকে আর ঘাটালো না, তার মানে একটা এভারেজ নাম্বার দিয়ে দেবে। সেই জন্য ইমপ্রেশন তৈরি করার জন্য একটু প্রিপারেশন নাও, নিজেকে রেডি করো। অবশ্যই সেটা রেজাল্টের পরে পুজোটা খুব সুন্দর করে কাটাও, কারণ তোমরা যে পরিশ্রম করেছো 3 মাস ধরে, সেই পরিশ্রমটা এক্সট্রিম পর্যায়ে ছিল। আমার বেশ কিছু ছাত্র আছে, আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা বলছে 24 ঘন্টার মধ্যে স্যার 20 ঘন্টা আমার বিছানাটাই আমি লেগেছিলাম, সারাক্ষণ বিছানায় নাকি লেগেছিল। সে বাইরে মনে হচ্ছে মানে বাইরে লোকজনকে তো দেখা দেয়নি, নিজেও কোনোদিন বাইরে বেরোনি। তাদেরকে বলি তোমরা পুজোর ছুটিটা খুব সুন্দর করে কাটাও, তারপরে পরবর্তীতে যখনই রেজাল্ট পেয়ে যাবে, তারপরে পরবর্তীতে কী করা হবে সেটা পরে ভাববে। ওকে, সবাই ভালো থেকো, চলো টাটা।